উনি একটু থামলেন। ওনার চোখে অভি শিকশিক করছে। উনি ঠোঁট কামড়ে ধরে অন্যদিকে তাকালেন। আমার বুকের ভিতর জ্বর হয়ে যাচ্ছে। মনের মাঝে একটাই প্রশ্ন জাগছে, উনি কি এখনও অরি আপুকে নিজের জীবনে ফিরে পেতে চান? বুকটা কেঁপে উঠল। উনি জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে আবার বলতে শুরু করলেন। এভাবে কোচিং শেষ হলো। বিভিন্ন মেডিকেলে ভর্তি পরীক্ষা দিই। ভর্তি পরীক্ষার রেজাল্টের জন্য যখন অপেক্ষা করতে থাকি, তৃষ্ণার্ত চোখ দুটো নিয়ে যখন মুড়িয়ে হয়ে বসেছিলাম এক্সামের ফলাফল জানার জন্য, ঠিক তখনই খবর পাই অরির বিয়ে ঠিক হয়েছে। আমাকে খবরটা দিয়েছিল অরির এক বান্ধবী। খবরটা বিশ্বাস না করলেও মনের মাঝে একটা ভয় কাজ করছিল। নিজেকে বারবার সান্ত্বনা দিচ্ছিলাম এটা বলে যে অরির বান্ধবী আমাদের সম্পর্ক মেনে নিতে পারেনি, আমাদের দুজনকে আলাদা করতে চায়, কারণ অরির বান্ধবী আমাকে পছন্দ করত। নিজেকে যতই সান্ত্বনা দেয়, অবাধ্য প্রেমিক মন কিছু আর মানতে চায়। প্রেমিকাকে হারানোর ভয়ে প্রতিটা প্রেমিকের বুক কাঁপে। নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে আমি অরিকে ফোন দিই। ওরে অকপটে সব স্বীকার করে নেয় যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে। এটা শোনার পর নিজেকে কেমন কেমন পাগল পাগল লাগছিল। আমি ওর সাথে একবার দেখা করতে চাই। ও রাজিও হয়ে যায়। আমি উন্মাদের মতো ছুটে যাই। আব্বু পিছন থেকে বারবার ডেকে বলে আমার ঢাকা মেডিকেলে চান্স হয়েছে, কিন্তু আমি তা কর্ণগোচর না করেই ছুটে যাই। হরিকে আমি অনেক বুঝাই, ও বুঝতে নারাজ ছিল। ওর লাস্ট কথাগুলো এমন ছিল, আবেগ দিয়ে জীবন চলে না, শুধু ভালোবাসা থাকলে জীবনের সুখী হওয়া যায় না। ভালোবাসা দুয়ে তো আর আমি পানি খাবো না। ভালোবাসার মানুষের সাথে কুড়ে গড়ার শান্তি, এসব জাস্ট লোক দেখানো কথা। আমি আবেগে ভেসে যাওয়ার মতো মেয়ে না। তুমি কবে না কবে ডক্টর হবে, সেই আশায় তো আমি পথ চেয়ে বসে থাকতে পারবো না। আদৌ তুমি ডক্টর হবে কি না তারও কোনো নিশ্চয়তা নেই। যদিও ডক্টর হও, আমি যাকে বিয়ে করছি তার সমকক্ষ কোনো দিন হতে পারবে না। ও বিরাট বড় বিজনেসম্যান। বিয়ের পর আমাকে নিয়ে কানাডা চলে যাবে। আমি এই আরামায়েশের জীবন ছেড়ে তোমার সাথে টিপিক্যাল বাঙালি বউদের মতো সংসার করতে পারবো না। যদি বলো তোমার কাছে ক্ষমা চাওয়ার কথা, সরি টু সে, সেটা আমি কোনো দিনও চাইব না। কেউ একজন বলেছিল, যদি ভালো থাকতে চাও তাহলে স্বার্থপর হয়ে যাও। ভালো থাকার জন্য একটু স্বার্থপর হওয়াই যায়, কি বলো? অ্যাকচুয়ালি আমি তোমার টাইপ না। পারলে নিজের টাইপ কাউকেই খুঁজে নিও। আসি, ভালো থেকো। ওর কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। নির্বিকার তাকিয়েছিলাম ওর যাওয়ার দিকে। আস্তে আস্তে ও আমার দৃষ্টির অগোচরে চলে যায়, কিন্তু আমি ওকে কিছু বলতে পারিনি। এই অরি আমার সেই চেনা অরি ছিল না, সম্পূর্ণ অচেনা অরি ছিল। ওর বিয়ের দিনও আমি ওদের বাড়ি গিয়েছিলাম, কিন্তু অরির বাবা আমাকে অরির সাথে দেখা করতে দেয়নি। আঙ্কেল আমাদের সম্পর্কের কথা জানতেন। উনি আমাকে কথাও দিয়েছিলেন অরির সাথে আমার বিয়ে দিবেন। অরির বাবাও হয়তো অরির মতো স্বার্থপর ছিল, তাই তো বড় লোক মেয়ের জামাই পেয়ে আমাকে দেওয়া কথা ভুলে গিয়েছিলেন। আমি আঙ্কেলকে অনেক অনুরোধ করি। আমার কাকুতি মিনতি ওনার কর্ণগোচর হয়নি। উনি আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমি একটাবার ওর সাথে দেখা করতে চেয়েছিলাম, অনেক কাকুতি মিনতি করেছিলাম, শুধু পায়ে পড়ার বাকি ছিল। আমার চোখের সামনে দিয়ে ওর দিবসে অন্য একটা ছেলের হাত ধরে চলে যায়। এরপর থেকে আমি প্রচণ্ড ডিপ্রেসড হয়ে পড়ি, নিজেকে ঘরবন্দি করে ফেলি। আগের আমিটা পুরো চেঞ্জ হয়ে এই আমিটাই পরিণত হই। প্রাণবন্ত ছেলেটা হুট করেই চুপ হয়ে গেল। চরম ডিপ্রেশনে ভুগছিলাম। ঠিক তখনই আমার বন্ধুর মতো আমার পাশে দাঁড়িয়েছিল আমার মা। আম্মুর একটা কথা আমার আজও মনে পড়ে। আম্মু বলেছিল, তুমি প্রতিষ্ঠিত হও, মানুষের মতো মানুষ হও। যখন তোমাকে সবাই এক নামে চিনবে, তখন অরির মতো হাজারটা মেয়ে সহ তার বাপ তোমার পিছনে লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকবে। কথাটা অনেকেই নেগেটিভ মাইন্ডে নিবে, ভাববে মেয়েদের এখানে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। তা কিন্তু মোটেও না, মেয়েদের ক্ষেত্রেও সেম। একটা মেয়ে যখন প্রতিষ্ঠিত হয়, তখন ছেলেরা তো সেই মেয়েকে বিয়ে করতেই চায়। তার সাথে ছেলের বাবা মা ওই মেয়েটার পিছনে পড়ে নিজের ছেলের সাথে বিয়ে দিতে চায়। আম্মুর কথার মর্ম সেদিন বোঝার ক্ষমতা আমার ছিল না, কিন্তু আমি আজ বুঝি। আপনি এই কথাগুলো আমাকে আগে কেন বলেননি? তোমাকে হারানোর ভয়ে হতো যদি এসব শুনে তুমি আমাকে ছেড়ে চলে যাও। আপনি তো অরু আপুকে অনেক ভালোবাসতেন। আজ যদি অরু আপু ফিরে আসে, নিশ্চয়ই আপনি নিজের জীবন থেকে আমাকে ছুঁড়ে ফেলে দিবেন। আমার কথা শুনে উনি আলতো হাসলেন, তবে কিছু বললেন না। ঠোঁট চেপে ধরে বাইরের দিকে অনিমেষ তাকিয়ে রইলেন। অতঃপর আমার দিকে তাকালেন, মৃদু কণ্ঠে বলে উঠলেন, সেটা কখনোই সম্ভব না। অরিয়ার কখনোই ফিরে আসবে না।
আজ থেকে 2 বছর আগে অরি মারা গেছে বললে ভুল হবে। ওকে খুন করা হয়েছিল। খুনটা তার হাজবেন্ডই করেছিল। কানাডা গিয়ে অরির হাজবেন্ডের থেকেও বড় বিজনেসম্যানের সাথে অরির পরিচয় হয়। অরি জড়িয়ে যায় পরকীয়া নামক অবৈধ রিলেশনে। এটা জানার পর অরির হাজবেন্ড মেনে নিতে পারেনি। অরির হাজবেন্ড অরিকে ভীষণ ভালোবাসতো, তাই উনি মেনে নিতে পারেননি তার স্ত্রী তাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসে। ওই ভদ্রলোক তাই নিজের হাতে অরিকে খুন করে। এখন অবশ্য ওই ভদ্রলোক মেন্টাল অ্যাসাইলামে আছেন। প্রকৃতপক্ষে অরি কাউকেই ভালোবাসেনি। অরি সবার টাকাকে ভালোবেসেছে। 3টা ছেলের জীবন নিয়ে খেললো। আর রইল তোমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা, সেটা আমি কোনোদিনও পারবো না। কারণ তোমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হলে যা আমাকে নিজের শরীর থেকে নিজের আত্মাটা ছুঁড়ে ফেলে দিতে হবে। আমার সাহনের নির্বিকার। এই লোকটা ভালোবাসি না বলেও কত সুন্দর করে বুঝিয়ে দেন উনি আমাকে কতটা ভালোবাসেন। আমি নিঃশব্দে ওই স্থান ত্যাগ করলাম। দিনটা শুক্রবার, চারিদিকে সূর্যের আলো ঝলমল করছে আর মৃদুমন্দ বাতাস বইছে। সকাল সকালই মনটা ফুরফুরে হয়ে গেল। আজকে আমি আর রুদ্র দুজনেই বাসায়। মাঝে আর একটা দিন বাকি রমজান মাস শুরু হওয়ার। ছোটবেলায় রমজান মাস নামটা শুনলেই কেমন যেন একটা এক্সাইটমেন্ট কাজ করতো। রমজান মাসের পরই আসবে ঈদ। ঈদ নতুন জামা কিনবো, সবার কাছ থেকে সালামি নেওয়া। ঈদের আগের দিনে রাতে তো এক্সাইটমেন্টে আমার ঘুমই হতো না। কাজিনদের মাঝে প্রতিযোগিতা হতো ঈদের দিন সকালে কে সবার আগে ঘুম থেকে উঠতে পারে। তার ছোটবেলার পাগলামিগুলো মনে পড়লে এখনো হাসি পায়। নিজের কোমরের 2 পাশে বলিষ্ঠ হাত জোড়া স্পর্শ পেয়ে আমি কেঁপে উঠলাম। নিঃশব্দে উনি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আমার কাঁধে থুতনি রাখলেন। ওনার নিঃশ্বাস আমার কান গাল ছুঁয়ে যাচ্ছে। আমার নিঃশ্বাস দ্রুততর হয়ে আসছে, শরীর অসাড় হয়ে আসছে। আমি 2 হাতে ব্যালকনির রেলিং খামচে ধরি। খালামণি, মামা তোমরা কই? এই দেখো আমি চলে এসেছি। নিধির কণ্ঠ শুনে উনি আমার থেকে ছিটকে দূরে সরে গেলেন। নিধি কোমরে 2 হাত দিয়ে ব্যালকনির দরজায় সামনে দাঁড়ায়। আমাদের দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলে, তোমরা দুজন এখানে কি করছো বলো তো? আমি সেই কখন থেকে তোমাদের ডেকে চলেছি। তোমাদের ডাকতে ডাকতে আমার গলা ব্যথা হয়ে গেল। রুদ্র কপালে পড়ে থাকা চুলগুলো পিছনে ঠেলে দিয়ে এসে নিধিকে কোলে তুলে নিল। নিধির এক গাল টেনে বলে, আমার মামুনিটা অনেক বড় হয়ে গেছে। তা মামুনি, তুমি কেমন আছো? নিধি রুদ্র চুল টেনে ধরে বলে, আমি অনেক ভালো আছি। আমি খালামণির কোলে যাব। রুদ্র একটু অবাক হয়ে বলে, খালামণির কোলে যাবে কিভাবে? তোমার খালামণি কই? নিধি আমার দিকে ইশারা করে বলে, ওই তো আমার খালামণি। ও তো তোমার খালামণি না, ও তোমার মামিমণি। নিধি চোখ ছোট ছোট করে বলে, তুমি আমাকে উল্টা পাল্টা শিখাচ্ছ। আম্মু বলেছে রিয়া খালামণি আমার খালামণি। আমি তোমার কি হই? মামা। মামার বউ তোমার কি হবে? মামি। রিয়া তো আমার বউ, তাহলে রিয়াকে তুমি কি বলে ডাকবে? খালামণি। একটু আগে না বললে আমার বউকে মামি ডাকতে হয়? তাহলে রিয়া তোমার খালামণি হয় কি করে? রিয়া তো তোমার মামি। রিয়া খালামণি আমার খালামণি। খালামণি খালামণি। রুদ্র বিভিন্ন কলা কৌশলে নিধিকে বোঝানোর চেষ্টা করছে আমি তার খালামণি না, আমি তার মামি। নিধি বুঝতে নারাজ। তার এক কথা, আমি তার খালামণি। নিধি আর রুদ্রর কাণ্ড দেখে আমি ঠোঁট টিপে হাসছি। নিধি আশাতে যেন বাসাটা পরিপূর্ণ লাগছে। আর যেখানে নিয়াম ভাইয়ার মতো একজন মানুষ, সেখানে হই হুল্লোড় হবে না? এটা হতেই পারে না। সবাইকে হাসিয়ে মারার জন্য উনি একাই যথেষ্ট। উনি ভীষণ ভোজন রসিক, তাই তো মামুনি বাহারি রকমের রান্না করেছেন। অবশ্য সবগুলো আইটেমই আমার চেক করা হয়ে গেছে। প্রত্যেকটা আইটেমই জাস্ট অসাধারণ হয়েছে। ইতিমধ্যে সবাই লাঞ্চ করতে বসে গেছে। লাঞ্চ করার জন্য আমি সবার শেষে বসলাম। আম্মু ফোন দিয়েছিল, তাই আমার একটু দেরি হয়ে গেছে। আমি আসতে সবাই খাওয়া শুরু করে দিল। হুট করে খাওয়ার মাঝে পায়ে সুরসুরি অনুভব করলাম। আমি টেবিলের নিচে তাকালাম। রুদ্র নিজের পা দিয়ে আমার পায়ে সুরসুরি দিচ্ছেন। উনি বিপরীত দিকে আমার সোজাসুজি বসেছেন। আমি ওনার দিকে চোখ ফাঁকিয়ে তাকালাম, কিন্তু কোনো কাজ হলো না। ওনার কোনো হেলদোল নেই। উনি এক মনে খেয়ে যাচ্ছেন। আমি ফাঁটা সরিয়ে নিতে চাইলে রুদ্র নিজের পা দিয়ে আমার পা চেপে ধরেন।
আমি একটু খাচ্ছি আর বারবার এদিক ওদিক তাকাচ্ছি। কেউ দেখে ফেললো সর্বনাশ হয়ে যাবে, মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে, লজ্জায় আর কারোর সামনে আসতে পারবো না। আমি তাড়াহুড়ো করে খাওয়া শুরু করলাম। খাওয়া শেষ করে এখান থেকে যেতে পারলেই বাসি। উনি পা ছেড়ে দিয়ে আমার পায়ের উপর নিজের পা দিয়ে স্লাইস করতে শুরু করলেন। প্লাজো পরে থাকা প্লাজো বেশ খানিকটা উপরে উঠে গেল। আমি চমকে গিয়ে লাফিয়ে উঠলাম। উনি অপ্রস্তুত হয়ে পড়লেন। এমন কিছু হবে যে উনি হয়তো ভাবতে পারেননি। খাওয়ার মাঝে এভাবে লাফিয়ে ওঠায় গলায় খাবার আটকে গেল। আমি কাশতে কাশতে শুরু করলাম। মামুনি দ্রুত এসে আমার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। নিয়াম ভাইয়া হালকা কাশি দিয়ে বলেন, রিয়া, তোমার কথা হয়তো কারো মনে পড়ছে। তুমি হয়তো কারো বুকে আগুন জ্বালিয়ে দিয়ে খেতে বসেছিলে। নিয়াম ভাইয়া মিটি মিটি হাসছে। কথাটা শোনার সাথে সাথে মুখ থেকে পানি ছিটকে বেরিয়ে এলো। আমার আর বুঝতে বাকি রইল না নিয়াম ভাইয়া পুরো বিষয়টা অবলোকন করেছেন। আমার আর এখানে একদণ্ড দাঁড়ানোর সাহস হলো না। লজ্জায় মাথা কাটা যাচ্ছে নিয়াম ভাইয়ার সামনে। সি সি, সবাই আমাকে পিছন থেকে অনেক ডাকলো, কিন্তু আমি কারো কোনো কথা পাত্তা না দিয়ে রুমে চলে এলাম। উনি রুমে আসতে আমি ওনার দিকে প্রশ্ন ছড়ে দিলাম, আপনার কি হয়েছে বলুন তো? আপনি এমন অদ্ভুত বিহেভ কেন করছেন বলুন তো? আমার কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। আমি নিজের হাত পা, ঠোঁট, নাক, কান, চোখ কিছুই কন্ট্রোল করতে পারছি না। এই দেখো না, তোমাকে দেখেই আমার এখন ঠুস ঠাস চুমু খেতে ইচ্ছে করছে। ওনার দিকে আমি গোল গোল চোখে তাকিয়ে আছি। আমি ওনার কথা শুনে অবাক হইনি, মোটামুটি শকড হয়েছি। আমি ওনার কাছে এগিয়ে আসতে আসতে বলেন, এই ধরো, এখন ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরে। উনি থেমে গিয়ে চোখ টিপ দিয়ে বলেন, আমি কি মিন করছি তুমি বুঝতে পারছো তো? সি, কি অশ্লীল কথাবার্তা। আপনি দূরে যান। আপনার ইন্টেনশন আমার একদম ভালো লাগছে না। আহা, এসব বললে চলে নাকি? এখন কি দূরে দূরে থাকার সময়? এখন তো সময় কাছে আসার। উনি আমার অনেকটা কাছে চলে আসেন, ঘাড়ের পিছনে এক হাত রাখেন। আমার চোখ বন্ধ করে ফেলি। কারো জঙ্কার তোলা হাসির শব্দ শুনে জটফট চোখ খুলে ফেলি। আমি চোখ খুলতেই উনি হাসিয়ে থামিয়ে দিয়ে ঠোঁট চেপে আর আমার নাকটা হালকা টেনে বলেন, আমার ইন্টেনশন ভালো না কি? তোমার ইন্টেনশন ভালো না? বাচ্চা মানুষ, বাচ্চার মতোই থাকবা, এত বেশি ভাবতে যেও না। উনি পকেটে হাত গুজে রুম থেকে বের হয়ে গেলেন। আমি আহাম্মকের মতো ওনার যাওয়ার দিকে তাকিয়ে আছি। এতক্ষণ কি হয়েছে কিছুই আমার বোধগম্য হয়নি। উনি কি আমাকে বোকা বানালেন? ছি, আমি এসব কি ভাবছিলাম। ড্রয়িং রুমে আড্ডা বসেছে। আড্ডা দিচ্ছি আমি, রুদ্র, নিয়াম ভাইয়া আর রিদি আপু। নিধি ঘুমিয়ে পড়েছে। আড্ডার মাঝে নিয়াম ভাইয়া একগাল হেসে বলেন, শালাবাবু, বেডরুম নামক একটা জায়গা আছে রোমান্স করার জন্য। তোমাদের বেডরুম আছে। রোমান্স বেডরুমে করার জিনিস, পাবলিকলি ডাইনিং টেবিলে বসে করার জিনিস না। নিয়াম ভাইয়ার কথা শোনা মাত্রই লজ্জায় আমার ঘাল দুটো রক্তিম হয়ে উঠল। নিয়াম ভাইয়া যে দুপুরের ঘটনাকে এভাবে টেনে টুনে বলছেন সেটা আমি বেশ বুঝতে পারছি। রুদ্র একটা ঘা জ্বালানো হাসি দিয়ে নির্লজ্জর মতো বলে ওঠে, আমি জানি রোমান্স বেডরুমে করার জিনিস। কি বলতো, বাসায় একটা বাচ্চা আছে, হুটহাট রোমান্স টাইমে চলে আসে। বাচ্চাদের সামনে তো আর রোমান্স করা যায় না। রুদ্রকে বলতে না দিয়ে নিয়ম ভাইয়া বলে ওঠা, আমার দুঃখের কথা তোমাকে আর কি বলবো। মেয়ে হয়েছে না যেন আমার রোমান্সের শত্রু হয়েছে। ওই বিচ্ছু মেয়ের জন্য আমি আমার বউয়ের হাতটা পর্যন্ত ধরতে পারি না। নিয়াম ভাইয়া, রিদি আপু নিয়াম ভাইয়ার দিকে চোখ রাঙিয়ে বলে, তুমি মুখে লাগাম দিবে? ছোট ভাই বোনদের সামনে কি সব কথাবার্তা বলছো? ছোট ভাই বোনদেরকেই তো সব মনের দুঃখ শেয়ার করতে হয়। আমার মনে এত দুঃখ আর আমি ওদের বলবো না? রিদি আপু নিয়াম ভাইয়ের দিকে হুট করে রুদ্র বলে ওঠে, আপু তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করো নাই। দিদি আপু ব্রু কুচকে বলে, আমি আবার কি করলাম? তুমি নিধিকে কেন বলছো রিয়াকে খালামণি ডাকতে? রিয়া আমার বউ, তাহলে নিধি তো রিয়াকে মামি ডাকবে, তাই না? নিয়াম ভাইয়ের সুর টেনে বলে, এখানে উপস্থিত সকলেই জানে রিয়া তোমার বউ, তাই রিয়া আমার বউ এমন করে বলতে হবে না। রিয়া তোমার বউ হওয়ার আগে তোমার খালাতো বোন ছিল, সেই হিসেবে রিদিও বোন।
তাই রিদি নিধিকে বলেছিল রিয়াকে খালামণি ডাকতে। সে যাই হোক, আপু তুমি নিধিকে বলবা রিয়াকে মামিমণি ডাকতে। রিদি আপু বিরক্ত হয়ে বলল, তুই এমন করছিস কেন? নিধি রিয়াকে খালামণি ডাকুক আর মামিমণি ডাকুক, তাতে তোর কি? রিয়ার যদি সমস্যা না হয় তোর কি সমস্যা? আমিও রিদি আপুর সাথে তাল মিলিয়ে বললাম, সেটাই তো, আমার যখন সমস্যা হচ্ছে না তাহলে আপনার এত সমস্যা কেন হচ্ছে? আমি নিধির মামিমণি হওয়ার আগে খালামণি আর নিধির মুখ থেকে খালামণি ডাক শুনতে তো আমার বেশ ভালোই লাগে। নিয়ম ভাইয়া আলতো হেসে রুদ্রের পিঠে চাপড় মেরে বলে, এই বেয়াদব মহিলাগুলো আমাদের মতো অসহায় প্রেমিক পুরুষের দুঃখ কোনো দিন বুঝবে না। ওরা বুঝতেই পারছে না তুমি যে ইনসিকিউর ফিল করছো। আমি ব্রুকুসকে বলি, খালামণি ডাকের সাথে ইনসিকিউর ফিল করার কি আছে? ভাই সত্যিই বলছো, বউরা স্বামীর মন বুঝে না, আর যদি হয় বাচ্চা বউ তাহলে তো কথাই নেই। যেখানে যার দরকার নেই সেখানে বলতে কলকাতা বুঝে যাবে, আর যেখানে বোঝার দরকার সেখানে কলকাতার কটাও বুঝবে না। রিয়া একদিন নিধিকে নিয়ে স্কুলে গেল। নিধিকে সবার কাছে রিয়াকে খালামণি বলে পরিচয় করিয়ে দিল। রিয়া যে বিবাহিত সেটা তো রিয়াকে দেখে মনে হয় না। নিধির স্কুলের কোনো টিচার যদি রিয়াকে প্রপোজ করে বসে বা বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে, তখন রুদ্রর কথা শুনে আমি কপালে হাত দিয়ে বসে পড়লাম। একটা খালামণি ডাক থেকে উনি বিয়ে প্রস্তাব পর্যন্ত চলে গেছেন। হৃদিয়াপুর মুখ দেখেই বোঝা যাচ্ছে হৃদিয়াপুর রুদ্রের উপর মহাবিরক্ত। রুদ্র, তোর মনে হয় না তুই একটু বেশি অদ্ভুত আচরণ করছিস? বউ কি শুধু তোর একারই আছে, আর কারো বউ নেই? সবার বউ থাকলেও আমারটার মতো এমন রসগোল্লা টাইপ বউ কারো নাই। তাই আমি কোনো রিস্ক নিতে পারবো না। অফ পিরিয়ডে হুট করে ইফাত স্যার ডেকে পাঠায়। ইফাত স্যার ডেকে পাঠিয়েছে এটা শুনেই আমার আত্মা কেঁপে ওঠে। রুদ্র যদি জানতে পারে তাহলে তুলোকালাম কাণ্ড বাঁধিয়ে দিবে। পরে ভাবলাম ত্রয়ীকে নিয়ে যাই। রুদ্র কিছু বললে বলে দিব ত্রয়ী আমাকে নিয়ে গিয়েছিল। আমার সেই আশাতে জল ঢেলে দিল ইফাত স্যারের অ্যাসিস্ট্যান্ট। স্যার নাকি আমাকে একা যেতে বলেছে। আমি দুরু দুরু বুকে ইফাত স্যারের রুমের সামনে আসি। বারবার এদিক ওদিক তাকিয়ে দেখি আশেপাশে কোথাও রুদ্র আছে কিনা। যদি থাকে আর আমাকে ইফাত স্যারের কেবিনে যেতে দেখে তাহলে আমার খবর আছে। কেবিনের দরজা নক করতে স্যার ভিতরে যাওয়ার জন্য অনুমতি দেয়। আমি পা টিপে টিপে রুমে প্রবেশ করলাম। সিট ডাউন স্যার বলার সাথে সাথে আমি বসে পড়লাম। আমি বসতে স্যার টক টক করে এক গ্লাস পানি খেয়ে নিলেন। টিস্যু দিয়ে বারবার কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছছেন। উনি অস্বস্তিতে হাঁসফাঁস করছেন। স্যার আপনি কি কিছু বলবেন? উনি দ্বিতীয়বারের মতো আরও এক গ্লাস পানি খেয়ে নিলেন। উনি আমতা আমতা করে বলেন, অ্যাকচুয়ালি তোমাকে কিছু কথা বলার ছিল। কীভাবে বলবো বুঝতে পারছি না। তুমি আমার ছাত্রী, তোমাকে এই কথাগুলো বলা ঠিক হবে কি না তাও বুঝতে পারছি না। স্যার আপনি নির্দ্বিধায় বলতে পারেন। উনি কিছু বলবেন না, কিন্তু বেশ কয়েক গ্লাস পানি খেয়ে নিলেন। রুম জুড়ে পায়চারি করছেন। ওনার কর্মকাণ্ডে আমি অল্প বিস্তর বিরক্ত হলাম। এটা কোন ধরনের বিহেভিয়ার বুঝতে পারছি না। রুমে ডেকে এনে বসিয়ে রাখলেন। আমার সামনেই একের পর এক গ্লাস পানি খেয়ে নিলেন। এখন আমাকে বসিয়ে রেখে রুমময় দৌড়াদৌড়ি করছেন। বিরক্ত হলেও নিজের বিরক্তিটা প্রকাশ করতে পারছি না। ইফাত স্যার হালকা কাশি দিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করে আবার আমতা আমতা শুরু করলেন। এদিকে আমি অধীর আগ্রহে স্যারের মুখ পানে তাকিয়ে আছি। অ্যাকচুয়ালি আমি ত্রয়ীকে পছন্দ করি বললে ভুল হবে। আমি ত্রয়ীকে ভালোবাসি। কথাটা আমার কানের কাছে বজ্রপাতের ন্যায় বাজল। ওনার কথাটা শোনা মাত্রই আমি চমকে উঠলাম। হয়তো উনি আরও কিছু বলছিলেন, সেগুলো আমার কর্ণগোচর হলো না। আমি নীরবে স্যার কক্ষ থেকে প্রস্থান করলাম। এদিকে আমি ভাবছি এই কথাটা তুই জানলে কি হবে? ইফাত স্যারের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। স্কুল লাইফে ত্রয়ীর ফাইভেট টিউটর ত্রয়ীকে প্রপোজ করেছিল, সেটা নিয়ে ত্রয়ী যা কাণ্ড করেছিল। ইফাত স্যারের কথা জানলে তো ইফাত স্যারের কী অবস্থা করবে সেটা আল্লাহ ভালো জানে। কিরে, স্যার তোকে কি বললো? এতক্ষণ ধরে তোরা কি বিষয় নিয়ে আলোচনা করলি? তোরই আমার কাঁধে হালকা ধাক্কা দিয়ে কথাটা বলল। তোর কথা পাত্তা না দিয়ে আমি হাঁটতে শুরু করলাম। কিরে বলবি না? এ বেটায় তোর প্রপোজ করে ফেলেনি তো? আমার কি মনে হয় জানিস, এই বেয়াদব ডক্টর তোকে পছন্দ করে। যদি তোকে প্রপোজ করে তাহলে তুই
ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারবি, তুই না পারলে আমাকে বলবি। তো এর কথাগুলো শুনে আমি আরও থেমে গেলাম। রোহিত আর জানে না তার বেয়াদব ডক্টর আমাকে না, তাকে পছন্দ করে, তাকে প্রপোজ করার প্রিপারেশন নিচ্ছে। বাসায় আসতে আমার পুরো গোষ্ঠীকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আমি চমকে উঠলাম। চমকি সাইডে রেখে সবার সাথে কুশল বিনিময় করলাম। তোমরা সবাই হুট করে একসাথে আমার শ্বশুরবাড়িতে হামলা করেছো, কাহিনী কি? ভাইয়া একটু ভাব নিয়ে বলে, কাহিনী কিছুই না, তোর বিয়ে ঠিক হয়েছে, তাই এই খানদানি ফকিরের দল খেতে আসছে। এর মাঝে আমার বিয়ে পাগল কাজিন বলে ওঠে, আজকে অপমান করছো? কিছু বলবো না, বিশেষ ছাড় দিলাম। চেকা না খেয়েও চেকা খাওয়ার ফিলিংস হচ্ছে। আমাদের একবারই বিয়ে হয় না, সেখানে রিয়া আমাদের ছোট বোন হয়ে দুইবার বিয়ে করে ফেলবে। সবার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। সবাই এসব কি বলছে? আমার আবার বিয়ে মানে? তোমরা এসব কি বলছো? আমার আবার বিয়ে এসবের মানে কি? মামনি এসে বলে, রিয়া তুই কলেজ থেকে এসেছিস, রুমে যা, একটু ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে নে, এদের কথায় পাত্তা দিস না। বিয়ে হবে না তোর আর, রুদ্রের রিসেপশন হবে। মানে কি এসবের? বিয়ের এতদিন পর রিসেপশন? তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কিছু জানি না বাবা, তোদের ব্যাপার তোরাই বুঝে নে। সারাদিন উনি বাসায় ফিরলেন না। রাতের দিকে বাসায় ফিরলেন, তখন আমি বিছানায় বসে পড়ছিলাম। উনি নিঃশব্দে রুমে প্রবেশ করলেন। উনি আমাকে কিছু বললেন না। উনি অ্যাপ্রনটা সোফার উপর রাখলেন, ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঘড়িটা খুলে রাখলেন, সোফায় বসে পায়ের মোজাগুলো খুললেন। আমি নীরবে ওনার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করলাম, কিন্তু ওনাকে কিছু বললাম না। উনি কাভার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। মিনিট 5 পরেই উনি ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। উনি ওয়াশরুম থেকে বের হতেই ওনার ফোনটা ভেজে উঠল। উনি টাওয়ালটা গলায় ঝুলিয়ে ফোনটা হাতে তুলে নিলেন। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে চুল ঠিক করতে করতে ফোনে কথা বলছেন। আমি আস্তে করে বিছানা থেকে নেমে নিঃশব্দে ওনার ঠিক পিছনে গিয়ে দাঁড়ালাম। উনি ফোনে কথা বলা শেষ করে পিছনে ঘুরতে চমকে উঠলেন। উনি হাতের ফোনটা পকেটে পুরে আমার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলেন, কি? এই প্রশ্নটা তো আমার করা উচিত। এসবের মানে কি? এখন রিসেপশন? আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? আমার মাথা একদম ঠিক আছে। আমাদের বিয়ে কোনো অনুষ্ঠান হয়নি, ঘরোয়াভাবে আমাদের বিয়ে হয়েছিল। এই রিসেপশন পার্টির মাধ্যমে আমি সবাইকে আমাদের বিয়ের ব্যাপারটা জানাবো। সবাই জানবে আমি আর তুমি হাজব্যান্ড ওয়াইফ। এটা হয় না। কেন হয় না? কলেজে সবাই জানে আমি অবিবাহিত, এখন জানবে তুমি বিবাহিত। সবাই ভাববে আমি মিথ্যাবাদী। ভাববে না। আমরা আমাদের ব্যক্তিগত কারণে আমাদের বিয়ের ব্যাপারটা সবার আড়ালে রেখেছি। কেন রেখেছি এটা নিশ্চয়ই কেউ জানতে চাইবে না। এটা সম্পূর্ণই আমাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু হুশ, আর কোনো কথা নেই। হুট করে ব্যালকনি দিয়ে দমকা হাওয়া আসতে লাগলো। বাইরে প্রচণ্ড বাতাস বইছে, ঝড় আসার পূর্বের লক্ষণ। উনি দ্রুত গেলেন ব্যালকনির দরজা লাগানোর জন্য। উনি ব্যালকনির দরজাটা লাগিয়ে আমার দিকে এগিয়ে আসতে নিলে কারেন্ট চলে গেল। রুম জুড়ে গুটগুটে অন্ধকার, কেউ কাউকে দেখতে পাচ্ছি না। বাতাসে জানালার পর্দাগুলো উড়ছে। উনি ওনার ফোন বের করে ফ্ল্যাশ অন করলেন। উনি জানালাগুলো বন্ধ করে দিলেন। আজকে দুপুরে জেনারেটর নষ্ট হয়ে গেছে। উনি জানালাগুলো বন্ধ করে দিয়ে আমার দিকে এগিয়ে আসলেন। বৃষ্টি পড়া শুরু হয়েছে। বৃষ্টি পড়ার শব্দে আমি স্পষ্ট শুনতে পাচ্ছি ঘড়ির কাঁটা 12টা। ঘর পা দিতেই উনি ফোনের ফ্ল্যাশ অফ করে দিলেন। প্রায় সাথে সাথে ঠাসঠুস বেলুন ফাটানোর শব্দ কানে এলো। হুট করে বেলুন ফাটানোর শব্দে আমি ভয় পেয়ে গেলাম। সাথে কিছু কণ্ঠস্বর কানে ভেসে আসলো, হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া। চারদিকে আলোয় আলোকিত হয়ে উঠলো। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই, সবার হাতে রঙে বেরঙের বেলুন। আজকে তো আমার জন্মদিন। আমার তো মনেই ছিল না। কি অদ্ভুত ব্যাপার, নিজের জন্মদিনের কথা নিজেরই মনে নেই। পিছন থেকে কেউ একজন আমার চোখ বেঁধে দিল। আমি চোখের ওপর হাত রেখে কিছু বলতে যাব, তার আগেই কেউ একজন আমাকে পিছন থেকে কোলে তুলে নিল। আকস্মিক ঘটনায় আমি ভয়ও পেয়ে গেলাম, চমকিয়ে উঠলাম। আমার মাথা ঠেকলেও ওই ব্যক্তির বক্ষে শরীর থেকে আসা মনোমুগ্ধকর মাতাল করা ঘ্রাণ আমাকে জানান দিচ্ছে এই ব্যক্তিটা রুদ্র ছাড়া আর কেউ না।
আমি ভয় পেয়ে রুদ্রের বাহুর কাছে শার্ট খামচে ধরলাম। আমি অস্থির হয়ে বলে উঠলাম, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? গেলেই দেখতে পাবা। এখন চুপ থাকো। উনি আমাকে নিয়ে সিঁড়ি দিয়ে নামাচ্ছেন। আমি স্পষ্ট বুঝতে পারছি উনি আমাকে একটা জায়গায় নিয়ে এসে কোল থেকে নামিয়ে দিলেন। প্রায় সাথে সাথে একটা ধমক দিয়ে বলে উঠল, নেই তুমি কি খাওয়া দাওয়া করো না? নিজের স্বাস্থ্য দেখছো? একটা ক্লাস 5-এর বাচ্চার ওজনও তোমার থেকে বেশি। আমি ওনার কথা শুনে গাল ফুলিয়ে বলে উঠলাম, একদম অপমান করবেন না। আমার একজন একদম ঠিকঠাক আছে। আপনি স্লিম ফিগারের কি বুঝেন? নিজে তো দিন দিন ভুঁড়িওয়ালা হয়ে যাচ্ছেন। রিদি আপু আমাদের দুজনকে থামিয়ে দিয়ে বলেন, তোরা একটু চুপ করবি? নে রিয়া, এবার চোখের বাঁধনটা খুল। আমি গিট খোলার চেষ্টা করছি, কিন্তু পারছি না। আমি গিট খুলতে দেওয়ার জন্য হৃদয় আপুকে ডাক দিলাম, কিন্তু হৃদয় আপু প্রত্যুত্তর করলো না। আশেপাশে কারো সারা শব্দ পাচ্ছি না। অনেক চেষ্টা করে গেট খুলতে সক্ষম হলাম। চোখের উপর থেকে কাপড় সরাতে আমি হালকা ভয় পেলাম। চারিদিকে অন্ধকার, কেউ কোথাও নেই। হুট করে চারিদিকে লাইট জ্বলে উঠলো, বাজি ফাটানোর মতো শব্দ কানে এলো। চারিদিকে বেলুন রং বেরঙের দিয়ে সাজানো। ড্রয়িং রুমের মাঝখানে একটা টেবিল, টেবিলের ওপর বেশ বড় সাইজের একটা কেক। আমি অবাক হয়ে চারদিক দেখছি। এভাবে বাসা কে সাজালো, আর কখনই বা সাজালো? আমি তো কিছুই টের পেলাম না। আমার অগোচরে এত কিছু ঘটে গেল। আমার মনোভাব হয়তো নিয়ম ভাইয়া বুঝতে পারলো। নিয়ম ভাইয়া হালকা হেসে বলে, এসব কিছু তোমার বর মহাশয় করেছেন, আমরা তো শুধু সাহায্য করেছি। সেই সন্ধ্যা থেকে ডেকোরেশন করা হচ্ছে। আশ্চর্যজনকভাবে আজকে সন্ধ্যা থেকে আমি একবারের জন্য রুম থেকে বের হইনি। আমি রুদ্রের দিকে তাকালাম। রুদ্র ঠোঁটের কোণে ঝুলে আছে অমায়িক হাসি। এই হাসিটা দেখার জন্য আমি এক জনম পার করে দিতে পারি। সকাল 9টা বাজে। কলিং বেলের কর্কশ আওয়াজে ঘুম ভেঙে গেল। গতকাল কেক কাটা, বার্থডে সেলিব্রেট, খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে রাত 9টার দিকে ঘুমানোর জন্যই সবাই সবার জন্য বরাদ্দকৃত রুমে গিয়েছিল। এত রাত অবধি জেগে থাকার জন্যই হয়তো এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। কলিং বেলের আওয়াজটা আমার বিরক্ত লাগছে। বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালাম। এলোমেলো চুলগুলো হাত দিয়ে খোপা করে মাথায় ওড়না দিয়ে ভালো করে ঘুমটা দিয়ে নিলাম। ড্রয়িং রুমে এসে আশেপাশে তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি দরজা খোলার জন্য এগিয়ে গেলাম। দরজা খুলতে দরজার সামনে দুইটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে আমার ব্রু কুঁচকে। ছেলে দুটোকে আমি চিনি না, আগে কোনোদিন দেখেছি বলেও মনে পড়ছে না। মামুনিদের আত্মীয় হলো তো আমি চিনতাম। ছেলে দুটো আমাকে দেখেই সালাম দিল, আসসালামু আলাইকুম ভাবি। আমি চমকে ছেলে দুটোর দিকে তাকালাম। এর আগে কেউ কখনো আমাকে ভাবি ডাকেনি। আমি একটু বিব্রত হলাম, তবু হালকা হেসে বললাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাবি? আশ্চর্যজনকভাবে ছেলে দুটো যা বলছে দুজন একসাথে, যমজ ভাইদের মতো। না না, যমজ ভাইয়েরা তো আর একসাথে কথা বলে না। মনে হচ্ছে আমি ওনাদের টিচার, ওনারা আমার স্টুডেন্ট। আমি কিছু বলার সাথে সাথে উত্তর না দিলে ওনাদের কানে ধরে দাঁড় করিয়ে রাখবো। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা আমাকে ভাবি ডাকছেন কেন? আমরা কি পূর্ব পরিচিত? আমাদের কি আগে কোথাও দেখা হয়েছিল? না ভাবি, আজকে আমাদের প্রথম দেখা হলো ভাবি। ভাবি, আমরা রুদ্রর ফ্রেন্ড। ওনার কথা বলার স্টাইল দেখে অবাক হচ্ছি। প্রতি লাইনে লাইনে ভাবি ডাকছে, প্রতিভক্তি চোরের লক্ষণ। আজকে রুদ্রর ফ্রেন্ড আসবে, আমাকে তো রুদ্র আগে বলেনি। আপনারা যে আসবেন, রুদ্র তো আমাকে কিছু বলেনি। রুদ্র কি জানে না আপনারা আজকে আসবেন? না, আমরা রুদ্রকে না বলে এসেছি। আমরা রুদ্রকে সারপ্রাইজ দেওয়ার জন্য সোজা এয়ারপোর্ট থেকে এখানে চলে এসেছি। আমরা রুদ্রর বন্ধু হওয়া সত্ত্বেও আপনি আমাদের চিনেন না, কারণ আমরা এতদিন দেশে ছিলাম না। রুদ্র বন্ধুদের পিছনে এসে একটা মেয়ে দাঁড়ালো। মেয়েটাকে দেখে আমি চমকে উঠলাম। মেয়েটা দেখতে হুবহুব অরিয়াফুর মতো। হ্যালোসিনেশন হচ্ছে। রুদ্র দুই বন্ধুর পিছনে অরিয়াফু ছিল না, কিন্তু আমি স্পষ্ট অরিয়াফুকে দেখেছিলাম। অরিয়াফুর ঠোঁটের কোণে ছিল আলতো হাসি। সবটাই হ্যালোসিনেশন। এরকম অদ্ভুত একটা কাণ্ড আমার সাথে ঘটছে। মাথা যন্ত্রণা এক সাইড ছেড়ে যাচ্ছে। কি অসহ্যকর অনুভূতি। চুল টেনে ধরে চোখ বন্ধ করে নিলাম। চোখ বন্ধ করতে চোখের সামনে ভেসে উঠল অরিয়াফুর মুখটা। আমি জটপট চোখ খুলে ফেললাম।
এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। এমন অদ্ভুত অনুভূতি কেন হচ্ছে? সব জায়গায় অরিয়াপুকে দেখতে পাচ্ছি। রুদ্র হাসতে হাসতে রুমে আসলো। আমার পায়ের কাছটায় উনি বসেন। আমার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, তুমি তখন এভাবে চলে এলে কেন? আমি ওনার প্রশ্নের জবাব না দিয়ে বললাম, আপনি জানেন হাসলে আপনাকে কতটা সুন্দর লাগে, কিন্তু আপনি তো হাসেন না। যেন হাসলে আপনাকে টাকা দিতে হবে। আপনি কি জানেন আপনার হাসি মুখটা দেখার জন্য আমি চাতক পাখির ন্যায় অপেক্ষা করি? এই, তুমি এভাবে কথা বলছো কেন? তোমার কি হয়েছে? শরীর খারাপ লাগছে? জ্বর আসছে নাকি? আমি মাথা নাড়িয়ে না বললাম। মনে হলো না উনি আমার কথায় বিশ্বাস করেছেন। আমাকে একদম মিথ্যা বলার চেষ্টা করবে না। তোমাকে দেখে আমার একদম ঠিক লাগছে না। তোমার কি মাথা ব্যথা করছে? ওনার কথা শুনে আমি আলতো হাসলাম। ওনার কাছ থেকে আমি কিছু লুকাতে পারি না। আমি মুখ ফুটে না বললেও উনি আমার সব সমস্যার কথা বুঝে যান। আমার মুখ দেখেই বুঝে যান আমার কি প্রয়োজন। মেডিসিন খেয়েছো? না। তা খাবেন কেন? আপনার তো মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই। আপনি তো এলিয়েন। উনি রাগে গজগজ করতে করতে গিয়ে মেডিসিন নিয়ে আসলেন। পানির গ্লাসটা আমার হাতে ধরিয়ে দিলেন। ম্যাডামের সব দিকে খেয়াল আছে, শুধু নিজের দিকেই খেয়াল নেই। আমি আলতো হেসে বললাম, আমার খেয়াল রাখার জন্য আপনি আছেন তো? যখন আমি থাকবো না তখন কি করবেন? আমি ওনার ঠোঁটের উপর আঙ্গুল রেখে চুপ করিয়ে দিলাম। হুশ, এমন কথা আর বলবেন না। আপনি হিনে আমি নিজেকে কল্পনা করতে পারি না। সেই দিন যেন কখনো না আসে। আল্লাহ যেন আপনার আগে আমার মৃত্যু দেন। রাগেও না চোখ মুখ লাল হয়ে গেছে। উনি পেইন কিলারটা আমার মুখে ঠুসে দিলেন। হাত থেকে টান দিয়ে গ্লাসটা নিয়ে নিলেন। গাল চেপে ধরে আমাকে পানি খাইয়ে দিলেন। আমি অবাক নয়নে ওনার কার্যকলাপ দেখে যাচ্ছি। উনি হঠাৎ এত রেগে গেলেন কেন সেটা আমার বোধগম্য হচ্ছে না। পরক্ষণেই মনে পড়লো আমি একটু আগে মৃত্যুর কথা বলেছিলাম। এটার জন্যই কি উনি রেগে গেছেন? আমার ঠোঁটের কোণে প্রশান্তির হাসি ফুটে উঠল। উনি চলে যেতে নিলে আমি ওনার হাত টেনে ধরে বিছানায় বসিয়ে দিলাম। উনি বিছানায় বসতে আমি ওনার বুকে মাথা রাখলাম। ওনার হাতটা আমার মাথার উপর রাখলাম। একটু মাথায় হাত বুলিয়ে দিবেন? মাথা প্রচণ্ড ব্যথা করছে। দিন না একটু বিলি কেটে। উনি এক হাতে আমাকে জড়িয়ে ধরে আর এক হাতে মাথায় বিলি কেটে দিচ্ছেন। আমি আবেশে ওনাকে দুই হাতে জড়িয়ে ধরলাম। উনি কপালে পরপর 3টে চুমু খেলেন। গায়ে আলতো করে ছুঁয়ে দিতে দিতে বলেন, আমি নিজের অনুভূতি প্রকাশে বরাবরই ব্যর্থ। নিজের অনুভূতিগুলো আমি কখনোই বুঝিয়ে অন্য কারো সামনে প্রকাশ করতে পারি না। তাই কেউ আমার অনুভূতি বুঝতেও পারে না। তুমিও আমার অনুভূতি বুঝতে ব্যর্থ। তোমার মুখ থেকে মৃত্যুর কথা শুনলে আমার বক্ষস্থলে চিনচিন ব্যথা হয়। মনে অদ্ভুত ভয়ের অনুভূতি হয়। আমি তোমাকে হারাতে পারবো না। তোমার থেকে একটুখানি দূরত্ব যে আমার সহ্য হয় না। ওনার কথাগুলো শুনে আমার বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। আমি কি সত্যি ওনার অনুভূতি বুঝতে ব্যর্থ? ওনাকে বুঝতে দিলাম না যে আমি সজাগ। এসব ভাবতে ভাবতে একসময় ওনার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে আর ওনাকে পেলাম না। এলোমেলো চুলগুলো খোপা করতে করতে ওয়াশরুমে ঢুকে গেলাম। হাত মুখ ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। রিসেপশন উপলক্ষে আমাদের এবং রুদ্রর অনেক রিলেটিভস বাসায় এসেছে, তাই নিজেকে একটু ঠিকঠাক করে রুম থেকে বের হলাম। রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতে কেউ একজন ফটাফট মুখে মিষ্টি ঢুকিয়ে দিল। মুখের মিষ্টি ঢুকে গেলে চোখ তুলে তাকাতে না তাকাতে আরেকটা মিষ্টি ঢুকিয়ে দিল আমার সামনে থাকা ব্যক্তিটা। আমার সামনে থাকা হাসি মুখে দাঁড়িয়ে আছে ইলান ভাইয়া। আমাকে ওনার দিকে চোখ বড় বড় করে তাকাতেই বলে উঠলেন, নিজের বিয়ের মিষ্টি খাও। তুমি বিয়ের কনে, তুমি মিষ্টি মুখ না করলে তো মিষ্টি মুখের অনুষ্ঠানটাই ইনকমপ্লিট থেকে যাবে। ইলান ভাইয়ের কথা শুনে আমার গলায় মিষ্টি আটকে গেল। আমি কাশতে কাশতে শুরু করলাম। ইলান ভাইয়ার আম্মু আমার দিকে দ্রুত এক গ্লাস পানি বাড়িয়ে দিলেন। পানি নিয়ে উনি আমার ফিটে হাত বুলিয়ে দিতে লাগলেন। আমার কাশি থামতে আন্টি ইলান ভাইয়ার কান টেনে ধরেন, তোর বাদরের মতো স্বভাব কোনো দিন যাবে না। না, এভাবে কেউ মিষ্টি খাওয়ায়? হুটহাট এভাবে কাউকে খাওয়াতে নেই, জানিস না? উফ আম্মু ছাড়ে তো। রিয়া তো অবাক হয়ে গিয়েছিল, তাই গলায় মিষ্টি আটকে গিয়েছিল। এখন তো রিয়ার অবাক হওয়ার দিন। রিয়া মিনিটে মিনিটে চটকা খাবে। রুনা আপু সোফা বসেছিলেন। উনি চিৎকার দিয়ে বলে উঠলেন, আম্মু জোরে টেনে ধরো কান, পারলে কান টেনে ছিঁড়ে ফেলো। এই গরিলাটা খাবার নিয়ে আমার উপর কি অত্যাচারটাই না করে। পড়ার টেবিলে বসে কলম ঘুরেছি আর ভাবছি, অ্যাট লাস্ট
নিজের মনস্থির করে ফেললাম এখন থেকে আমিও ওনার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করব। ওনার ভালো লাগা খারাপ লাগা সব অনুভূতি বোঝার চেষ্টা করব। ওনার ডায়েরি ছিঁড়ে এক অংশ পাতায় পড়েছিলাম ওনার প্রিয় সেই লাল পাড়ের সাদা শাড়ি পরে এসে ওনার সামনে দাঁড়াবে, হাতে থাকবে এক মুঠো লাল রঙের কাছের ছুরি। এলোমেলো চুলে ওনার সামনে এসে দাঁড়াবে, উনি নিজ হাতে খোপা করে দিয়ে খোপা বেলি ফুলের মাথা মালা জড়িয়ে দিবে, উনি নিজ হাতে আলতা পরিয়ে দিবেন, ওনার ফ্রেশের রক্তিম গাল জোড়ায় সুম এঁকে দিবেন। উনি কখনো ওনার এই ইচ্ছেগুলো আমাকে বলেননি, কারণ উনি জানেন আমার শাড়ি পরতে ভালো লাগে না। বিয়ের পর থেকে তেমন একটা শাড়ি পরা হয়নি। আলতা পরতে আমার বেশ লাগে। উনি আমার প্রিয় অপ্রিয় জিনিসের এত খেয়াল রাখেন, আমারও উচিত ওনার অনুভূতিগুলোর খেয়াল রাখা। ওনার খুশির জন্য একদিন না হয় নিজের খারাপ লাগা সরিয়ে এক সাইডে রেখে দিলাম। বাগান থেকে এক মুঠো বেলি ফুল নিয়ে এলাম, বেলি ফুলগুলি দিয়ে খুব সুন্দর করে মালা গেঁথে নিলাম। কাবার থেকে লাল পাড়ের সাদা শাড়ি বের করে নিলাম। এই শাড়িটা ত্রয়ী আমাকে গিফট করেছিল। ওনার মনের মতো করে আজকে নিজেকে সজ্জিত করে নিলাম। এখন অপেক্ষা ওনার আসার শব্দ শুনে ব্যালকনিতে চলে এলাম। আমি জানি উনি ফ্রেশ হয়ে আমার খোঁজে ব্যালকনিতেই আসবেন। অল্প কিছুক্ষণ পরে নিজের কাঁধে রুদ্রের ছোঁয়া পেলাম। হুট করে লজ্জায় আমায় ঘিরে ধরলো। লজ্জায় ওনার দিকে তাকাতে পারছি না। লজ্জায় মাথা নিচু করে ওনার দিকে ফিরলাম। ওনার দিকে আলতো বাড়িয়ে দিলাম। উনি আমাকে দেখে অবাক হয়েছেন ঠিকই, হয়তো বুঝতে পেরেছেন আমি ওনার ডায়েরির অংশ বিশেষ পড়ে নিয়েছি। উনি ফ্লোরে বসে পড়লেন, ওনার সাথে সাথে আমিও বসে পড়লাম। উনি মনোযোগ দিয়ে আলতা পরিয়ে দিচ্ছেন। মৃদু বাতাস বইছে, বাতাস ওনার চুলগুলো কপাল ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। উনি খুব সুন্দর করে হাতে পায়ে আলতা পরিয়ে দিলেন। আমি ওনার দিকে বেলি ফুলের মালাটা এগিয়ে দিলাম, কিন্তু উনি নিলেন না, বরং উনি আমার খুব কাছে এলেন। এহেন পরপর দুটো চুমে খেলেন কপালে। উনি সরে গেলেন না, আমাকে দুই হাতে আগলে নিলেন, কানের কাছে ফিস ফিস করে বললেন, তোমাকে যদি একটু ভালোবাসি তাহলে কি খুব বেশি অন্যায় হয়ে যাবে? আমার আলতো স্পর্শ যদি তোমার সর্বাঙ্গে ছড়িয়ে পড়ে তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আমি ওনার কথার প্রত্যুত্তর করলাম না, বরং লজ্জাবতী গাছের ন্যায় ওনার বুকে মুখ গুজে নিলাম। উনি আলতো হেসে আমাকে কোলে তুলে নিলেন, আমাকে বিছানায় শুইয়ে দিলেন। লাইট অফ করে দিয়ে আমার কানে ফিস ফিস করে কয়েকবার বললেন, ভালোবাসি। আমি আবেশে চোখ বন্ধ করে নিলাম, দু হাতে খামচে ধরলাম ওনার টি শার্ট। ফোনের কর্কশ সাহায্যে ঘুমটা ভেঙে গেল। চরম বিরক্তি নিয়ে বেডসাইড টেবিল থেকে ফোনটা হাতে নিলাম। ফোনের স্ক্রিনের নামটা দেখি ভয়ে আমার গলা শুকিয়ে আসছে। রুদ্র যদি এখন দেখে ইফাত ছাড়া আমাকে কল দিচ্ছে, এই ফোন দিয়ে বাড়ি মেরে আমার মাথা ফাটিয়ে দিবে। আমি ভয়ে ভয়ে রুদ্রের দিকে তাকালাম। উনি গভীর ঘুমে আচ্ছন্ন। ফোনটা বাজতে বাজতে কেটে গেল, জানি আবার ফোন দিবে। এদিকে আমি নড়তেও পারছি না। রুদ্র নিজের সাথে আমাকে শক্ত করে জড়িয়ে রেখেছে। রুদ্র ঘুমের করে একটু নড়েচড়ে উঠতে হাতের বাঁধন আরও দৃঢ় হলো। আবার ফোন বেজে উঠলো। আমি দ্রুত ফোনটা সাইলেন্ট করে ফেললাম, কিন্তু ততক্ষণে রুদ্র সজাগ হয়ে গেল। উনি গমজানো কণ্ঠে বললেন, কে ফোন দিয়েছে? আমি উত্তর দিলাম না। আমি যদি বলি ইফাত স্যার ফোন দিয়েছে, উনি আমার সম্পূর্ণ কথা না শুনেই রাগারাগি শুরু করে দিবেন। উনি আমাকে ছেড়ে দিতে আমি উঠে বসলাম। উনি দুই হাতে আমার কোমর জড়িয়ে ধরলেন, ফেটে মুখ গুজে দিয়ে বললেন না তো কে ফোন দিয়েছে? ওনার এমন স্পর্শে আমার শরীর অসাড় হয়ে আসছে। আমার হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল। উনি নিজেই বিছানার উপর থেকে ফোনটা হাতে নিলেন। ফোনের স্ক্রিনের নামটা দেখে উনি আমার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলেন। আমি ভয়ে ভয়ে ওনার দিকে তাকালাম। আমি কিছু বলার প্রয়াস করার পূর্বে উনি ফোনটা রিসিভ করে নিলেন। ফোন স্পিকারে দিয়ে আমাকে কথা বলার জন্য বললেন। আমি ভয়ে ভয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো রিয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। কথাটা বলে উনি একটু থামলেন। বুঝতে পারছি উনি কিছু বলার প্রয়াস করছেন। উনি আমতা আমতা করে বললেন, রিয়া তোমাকে আমি ওই দিন কিছু কথা বলেছিলাম, তুমি তো সেই ব্যাপারে কিছু বললে না। আমি তোমার কথা শোনার জন্য অপেক্ষায় আছি। রুদ্র দাঁত চেপে বলেন, এই সত্যি করে বলো তো, ও তোমাকে প্রপোজ করেনি তো? আমি হাত দিয়ে রুদ্রর মুখ চেপে ধরলাম। হালকা কেসে বললাম, স্যার ওই ব্যাপারে তো আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। ত্রয়ীকে ব্যাপারটা কিভাবে বলবেন? ত্রয়ীকে প্রপোজ করি? রুদ্র আমার দিকে চোখ বড় বড় করে তাকায়। হয়তো উনি এতক্ষণে সবটা বুঝতে সক্ষম হয়েছেন। ইফাত স্যার আমাকে নয়, ত্রয়ীকে পছন্দ করে। আমি ওনার মুখের থেকে হাত সরিয়ে নিলাম। প্রপোজ করার বিষয়টা একদমই ঠিক হবে না।
যদি তুই পুরো বিষয়টা ভালোভাবে না নেয়, আমি তুইকে যতটুকু চিনি তুই বিষয়টা এত ইজিলি নিবে না, পরিস্থিতি হিতে বিপরীত হবে। দেখা যাবে তুই রেগে গিয়ে আপনাকে দু চার কথা শুনিয়ে দিবে। তুই শিক্ষকদের ভীষণ সম্মান করে, তুই হয়তো একটু ফাজিল, কিন্তু এই বিষয় নিয়ে অনেক পসেসিভ। প্রপোজ করাটা মোটেও ঠিক হবে না। রেগে গেলে তুই হুঁশ থাকে না। দেখা যাবে তুই রেগে গিয়ে আপনার চিৎকার চেঁচামেচি শুরু করে দিবে। এটা আপনার ক্যারিয়ারের জন্য মোটেও শুভ হবে না। তাহলে আমি কি করব? নিজেকে কেমন হেল্পলেস লাগছে। ত্রয়ীকে হারিয়ে ফেলার ভয় হয়। ত্রয়ীকে হারিয়ে ফেলার ভয় আমাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খায়। ওকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলেও ভয়ে আমার বুক কাঁপে। মনে হয় এই বুঝি আমি ত্রয়ীকে হারিয়ে ফেলছি। আমি কতটা মানসিক যন্ত্রণায় ভুগছি সেটা আমি তোমাকে ভুলে বোঝাতে পারবো না। ত্রয়ীকে প্রথম দিন দেখে আমি ভালোবেসে ফেলি, যাকে বলা লাভ এট ফার্স্ট সাইট। তাই তো তোমাদের কাছাকাছি থাকতে চাইতাম। এতগুলো দিন নিজের মনের কথা নিজের মাঝেই চেপে রেখেছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম নিজের মনের কথা নিজের মনে চেপে রাখলে হয়তো আমি ত্রয়ীকে হারিয়ে ফেলবো। তাই তো হেল্পলেস হয়ে তোমার কাছে সাহায্য চাইছি। প্রথমে অনেক দ্বিধাগ্রস্ত ছিলাম নিজের ছাত্রীর কাছ থেকে হেল্প নিব বলে। ত্রয়ীর যদি আমার প্রফেশন নিয়ে প্রবলেম থাকে তাহলে আমি চাকরি ছেড়ে দিব। চাকরি ছেড়ে দেওয়া তো কোনো কিছুর সমাধান হতে পারে না। আপনি যদি কারোর জন্য নিজেকে পরিবর্তন করেন তাহলে তো সে আপনাকে নয়, আপনার পরিবর্তনটাকে ভালোবাসবে। ত্রয়ীকে অন্যভাবে বোঝাতে হবে। কি করব আমি? ত্রয়ীকে না পেলে আমি পাগল হয়ে যাব। ইফা স্যারের কথা শুনে আমার ভীষণ হাসি পাচ্ছে, কিন্তু এখন হাসা যাবে না। সিরিয়াস টাইপ কথাবার্তা চলছে। আমি নিজের হাসি চেপে রেখে বললাম, স্যার আপনি একটাই কাজ করতে পারেন। আপনি ত্রয়ীকে ঠিক বিয়ে করে ফেলুন, ওর বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। এছাড়া আর কোনো উপায় নেই। ত্রয়ী রাজি না হলে ওর বাবা মা তো আমার কাছে বিয়ে দিবে না। হয়তো দিবে না, কিন্তু বুঝাবে তো। কারণ নিজের মেয়ের জন্য এমন সুপাত্র হাতের কাছে পেয়ে কেউ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না। ত্রয়ী নিজের বাবা মার কথা শুনে যদি কনভিন্স হয়ে যায়, আচ্ছা তাহলে আমি আজকেই ত্রয়ীদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি। এখন তাহলে রাখি। তোমাকে এ সময় বিরক্ত করার জন্য দুঃখিত। না না স্যার, সমস্যা নেই। আচ্ছা তাহলে রাখি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রুদ্র ভেড়ে হেলান দিয়ে বসতে বসতে বললেন, ডাক্তার রিফাত তো নিজের ছাত্রীর প্রেমে মজনু হয়ে গেছে, কিন্তু লাইলি তো মজনুর মনের দুঃখ বুঝে না। আমি ওনার দিকে ঠোঁট বাঁকিয়ে তাকালাম। উনি চোখ দিয়ে আমার ঠোঁটের দিকে ইশারা করে বললেন, সুইট টেস্ট। রুমের দিকে আসতে নিলেই রুদ্র আর ইলান ভাইয়ার কিছু কথা আমার কর্ণগোচর হলো। কিরে রুদ্র, তুই বিড়াল টিড়াল পোষা শুরু করেছিস নাকি? আমি তো জানতাম তুই বিড়াল পছন্দ করিস না, কিন্তু তোর হাতে বুকে বিড়ালের খামচির মতো দাগ, কি ব্যাপার? ইলান ভাইয়ার কথা শুনে আমার কাশি উঠে গেল। আমি নিজের মুখ চেপে দৌড়লাম। রুদ্র ইলান ভাইয়ার দিকে চোখ রাঙিয়ে তাকালো। থাপ্পড় খাবি হারামি। বাবা, আমার রুদ্রবাবু ব্লাশ করছে। লজ্জায় গাল দুটো লাল টমেটো হয়ে গেছে। মামা, তোমার বউ এখানে থাকলে নিশ্চয়ই এটা বলতো। আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? লজ্জায় আপনার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। ইচ্ছে করছে কামড়ে কামড়ে খেয়ে ফেলি। ইলান ভাইয়ের কথা বলার স্টাইল দেখে রুদ্র না চাইতেও হেসে দিল। আস্তে করে ইলান ভাইয়ের পিঠে থাপ্পড় মারলো। এনাম ভাইয়াকে আসতে দেখে আমি দরজার কাছ থেকে একটু সরে দাঁড়ালাম। রুমে ঢুকে নাইম ভাইয়া বললো, আমাদের বাদ দিয়ে কি এত কথা হচ্ছে? ইলান ভাইয়া রুদ্রের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়ে বলল, রুদ্রর বাসন নিয়ে কথা হচ্ছে। এনাম ভাইয়া চোখ টিপ দিয়ে বলেন, ইলান তোর মনে আছে তোর বাসর রাতে আমরা কি করেছিলাম? তা আবার মনে থাকবে না? আমার স্মরণীয় বরণীয় দিনটা আমার আলা বলা ভোগ উল্টাপাল্টা বুঝিয়ে নষ্ট করে দিয়েছিলি। বাসর রাতে বসে বসে লুডো খেলছি, এই কথা মনে হলে এখনো বুকে চিনচিন ব্যথা হয়। ইলান ভাইয়ার কথা শেষ হতেই ইনাম ভাইয়া রুদ্র উচ্চস্বরে হেসে উঠে। হুট করে নাইম ভাইয়া রুদ্রর হাত দুটো চেপে ধরে, তুই নিজের লাইফে মুভ অন করেছিস, এটা দেখার পর নিজেকে অনেকটা হালকা লাগছে। মনে হচ্ছে একটা অপরাধ বোধ থেকে মুক্তি পেলাম। তুই ভাবির সাথে ভালো আছিস, সুখে আছিস, এটা জানার পর আমাদের থেকে বেশি খুশি হয়তো কেউ হয়নি। এতদিন ধরে একটা অপরাধ বোধ আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল। তুই
তুই তো প্রথমে ওর সাথে রিলেশনে যেতে চাসনি, আমাদের জন্যই রাজি হয়েছিলি। তুই যদি লাইফে কোনো দিন মুভ অন না করতি, তাহলে হয়তো আমরা নিজেদের কোনো দিন ক্ষমা করতে পারতাম না। রুদ্র হাত দিয়ে নাইম ভাইয়াকে থামিয়ে দিল। চুপ কর, এসব পুরনো কথা না টানাই ভালো। আমি আমার লাইফে অনেক হ্যাপি আছি, তবে আমি অরির কাছেও কৃতজ্ঞ এবং তোদের কাছেও কৃতজ্ঞ। হরে যদি আমাকে ছেড়ে না চলে যেত, তাহলে হয়তো আমি রিয়ার মতো কাউকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে পেতাম না। তোরা তো আমার ভালোর জন্যই বলছিলি, তোরা কি আর জানতি অরি এমন টাইপ মেয়ে। আমি আমার লাইফে আলহামদুলিল্লাহ ভালো আছি। রিয়ার মতো কাউকে নিজের লাইফ পার্টনার পাওয়ার পর কেউই আর খারাপ থাকতে পারে না। জীবনে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, তার বিনিময়ে হয়তো রিয়াকে পেয়েছি। মেয়েটা আমাকে ছাড়া কিছু বুঝে না, তার সব ভালো লাগা খারাপ লাগা আমাকে ঘিরে। ইলান ভাইয়া একটু আগ্রহী হয়ে বলেন, তোকে আমি প্রশ্নটা আগেও জিজ্ঞেস করেছিলাম, আজকে আবার জিজ্ঞেস করছি, তুই কি রিয়াকে ভালোবাসিস? ভালোবাসার রং বদলায়, সময়ের সাথে সাথে ভালোবাসা কমে যায় বা বেড়ে যায়, বাট শি ইজ মাই লাইফ। এই যে বুকের ফাঁসটা দেখতে পাচ্ছিস, এখানে সবটা জুড়েই ওর বসবাস। রিয়া আমার অস্তিত্বের সাথে মিশে গেছে। ওকে ছাড়া আমার পক্ষে বাঁচা সম্ভব না। জানিস, ওর চোখের এক ফোঁটা অশ্রু আমি সহ্য করতে পারি না। ওর অশ্রুতে টুইটুম্বর চোখ দুটো দেখলে বুকের বাপাশে চিনচিন ব্যথা হয়। ওর চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে দেখলে, আমার গড়িয়ে পড়তে দেখলে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। এনাম ভাইয়া আলতো হেসে বলেন, ইলান আমাদের বন্ধু ভাবির প্রেমে মজনু হয়ে গেছে। এই যুগের মজনু ডাক্তার আরাফাত আইমান রুদ্র। এই শহরের প্রতিটি বিলবোর্ডে আমি লিখে দিব, এই যুগের মজনু ডাক্তার আরাফাত আইমান রুদ্র। শুধু রিয়া আমি আমার ওখানে দাঁড়ালাম না, দ্রুত পায়ে চালিয়ে ড্রয়িং রুমে এলাম। সোফায় এসে বসতে না বসতেই আমার ফোনটা বেজে উঠলো। ফোনটা আর কেউই নয়, ত্রয়ী করেছে। আমি ফোনটা রিসিভ করতে ফ্যাস ফ্যাস করে কান্নার শব্দ আমার কর্ণগোচর হলো। আমি অস্থির হয়ে বলে উঠলাম, এই ত্রয়ী, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? বল আমাকে। ওই রিয়া, কি? আজকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে। আমি এখন কিছুতেই বিয়ে করব না। গাদা মেয়ে, দেখতে আসলেই কি বিয়ে হয়ে যাবে? ওরা তো জাস্ট তোকে দেখতে আসছে। পছন্দের একটা ব্যাপার স্যাপার আছে না? তোকে ওদের পছন্দ হলে পরে তো বিয়ের কথা। তোদেরও তো পাত্র পছন্দ হতে হবে। আমি এত কিছু বুঝি না। পাত্রপক্ষ আমাকে দেখলে আসলে আমি সুইসাইড করব। কথাটা বলি ত্রয়ী কল কেটে দিল। আমি ত্রয়ীকে ফোন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু বারবার ফোন বন্ধ দেখাচ্ছে। এখন আমার টেনশন হচ্ছে। ত্রয়ী যা জেদি মেয়ে, জেদের বসে কিছু করে না বসে। আন্টি ফোন দিচ্ছে। আমি ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম মামুনি, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আন্টি আপনি কেমন আছেন? আছি একরকম মা। এই পাগল মেয়েকে নিয়ে আর ভালো থাকা যায়? মেয়েটা আমার একটা কথাও শুনে না। আমি বিষয়টা জানি, তবুও না জানার ভান করে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আন্টি? কোনো সমস্যা? আর বলো না, ত্রয়ীর জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব এসেছে। ছেলেটা ডক্টর, তুমি হয়তো চিনবে, তোমাদের মেডিকেলেরই ডক্টর। ছেলেটার নাম ইফাত। কিন্তু মেয়ে আমার এখন কিছুতেই বিয়ে করবে না। আমি বললাম, তোকে এখন বিয়ে করতে তো আমরা বলছি না। তুই পাত্রের পক্ষের সামনে যা, ছেলেটাকে দেখ। যদি পছন্দ না হয় আমাদের বলে দিবি, আমরা ওনাদের না করে দিব। আমরা তো আর তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ছেলেটার সাথে তোর বিয়ে দিয়ে দিব না। কিন্তু মেয়ে তো আর আমার কথা শোনার পাত্রী না। বলে এক কথা, না এখন বিয়ে করবে না, পাত্রপক্ষের সামনে যাবে না। রুমের দরজা বন্ধ করে বসে আছে। তুমি একটু এসে ত্রয়ীকে বুঝাও। জানি এখন তোমার বিয়ে হয়ে গেছে, এভাবে হুটহাট শ্বশুরবাড়ি থেকে আসা যায় না, কিন্তু আমি নিরুপায় হয়ে তোমাকে ফোন করছি। ও যদি এখন বিয়ে করতে না চায়, তাহলে আমরাও বিয়ে দিব না। কিন্তু পাত্রপক্ষের সামনে না গেলে আমাদের মান সম্মান থাকবে না। আমি হাসি মুখে বললাম, আন্টি এটা আমার শ্বশুর বাড়ি না, আমার খালামণির বাড়ি। যখন তখন যেখানে খুশি সেখানে যেতে পারি। আচ্ছা তাহলে তুমি আসো। জি আন্টি আমি আসছি। ফোনটা রেখে আমি মামনিকে উদ্দেশ্য করে বললাম, মামনি আমি একটু ত্রয়ীদের বাসায় যাচ্ছি, রুদ্রকে সাথে নিয়ে যায়। রুদ্র না গেলে ড্রাইভার নিয়ে যাবে। রিক্সা করে যাওয়ার একদম চেষ্টা করবি না, আর সাবধানে যাবে। আচ্ছা। আমি দ্রুত রুমে চলে আসলাম। এনাম ভাইয়া, ইলান ভাইয়া, নাইম ভাইয়া আর রুদ্র আড্ডা দিচ্ছে। আমি সেদিকে পাত্তা না দিয়ে কাবার থেকে জামা কাপড় বের করতে ব্যস্ত হয়ে গেলাম। ড্রেস নিয়ে পিছনে ফিরতে রুদ্রকে দৃষ্টিগোচর হলো। রুদ্র আমার দিকে এগিয়ে আসতে আসতে বলেন, তুমি কি কোথাও বের হচ্ছ?
আমি কিছু বলার আগে ওই পাশ থেকে নাম ভাইয়া বলে উঠলেন, হ্যাঁ গো মজনু, তোমার লাইলি এখন বের হবে। রুদ্র ওনাদের দিকে চোখ রাঙিয়ে তাকালো, কিন্তু এতে ওনাদের কোনো হেলদুল নেই। ওনারা ওনাদের মতোই হাসিতে মতল। রুদ্র আবার আমাকে প্রশ্ন করলো, কোথায় যাবা? ত্রয়ীদের বাসায়। ইফাত স্যার বিয়ের প্রস্তাব পাঠাইছে ত্রয়ীদের বাসায়। ত্রয়ী রেগে গিয়ে রুমের দরজা বন্ধ করে বসে আছে। চলো আমি যাই। আপনি কোথায় যাবেন? কেন, তোমার সাথে ত্রয়ীদের বাসায়? আপনি গেলে ব্যাপারটা কেমন দেখাবে না? আমি কি তোমাকে একা যেতে দিব নাকি? তোমাকে আমি একদম একা ছাড়বো না। ত্রয়ীদের বাসায় না যাই, তোমার ত্রয়ীদের বাসা পর্যন্ত ড্রপ করে দিয়ে আসি, চলো। ওহো, বউয়ের প্রতি কত প্রেম! তিনজন একসাথে সুর মিলিয়ে বলে উঠলো। আমি লজ্জা পেয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। উনি শেষ পর্যন্ত আমার সাথেই আসলেন। একদিনে আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি। ভাবতে অবাক লাগে, এই সুদর্শন পুরুষটা শুধুই আমার। এই মায়াময় মুখশ্রী দেখার অধিকার শুধু আমার আছে, আর কারণে। হুট করে গাড়ি থেমে যাওয়া আমার ভাবনাচ্ছেদ হলো। আমি প্রশ্নসূচক দৃষ্টিতে ওনার দিকে তাকাই। উনি কিছু না বলে আমার দিকে এগিয়ে আসলেন। মাথা থেকে ওড়নাটা সরিয়ে খোপা করা চুলগুলো একটানে খুলে ফেললেন। আমি ফেল দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে আছি। ওনার কোনো কর্মকাণ্ডই আমার বোধগম্য হচ্ছে না। এতদিন ধরে দুজন একসাথে থাকি, কিন্তু এতদিনই ওনার এই সৌন্দর্যময় চুলের হদিস পাইনি। গতকাল রাতে যদি না দেখতাম, তাহলে তো জানতেই পারতাম না আমার প্রিয়সের চুল এত সুন্দর। ওনার হাতের বেলি ফুলের মালাটা আমার চুলে জড়িয়ে দিলেন। ভালোবাসাময় কণ্ঠে বলে উঠলেন, আমার লোকেশ্বরী কন্যা। এতক্ষণ আন্টির মিষ্টি কথাই হচ্ছিল না। সেখানে আমি এসে কিছু কলিজা জ্বালানো কথা বলতেই ত্রয়ী এসে দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই আমি ত্রয়ীকে ধাক্কা দিয়ে রুমে ঢুকে পড়লাম। আমার পিছন পিছন আন্টিও আসলো। আন্টি মোলায়েম গলায় বলল, ত্রয়ী মা, আমার কথাটা একটু শোন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আন্টি, এই মেয়ে ভালো কথা শোনার মেয়ে না। মিষ্টি কথা বলেও লাভ নেই। মিষ্টি কথা বলে তো কোনো কাজ হয়নি। এখন আপনার উচিত ওকে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বুঝানো। রিয়া, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এমন করছিস? তুই এমন ডং করছিস কেন? দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায়? নাকি তুই নিজেকে বিশ্বের সেরা সুন্দরী মনে করিস, যে তোকে কেউ দেখতে আসলে তোকে বিয়ে না করে তোর বাসা থেকে এক পা নড়বে না? দেখতে আসলেই কি বিয়ে হয়ে যায়? এই কথার উপর ভরসা করেই বাংলাদেশের 50% মেয়ে পেছে যায়। আন্টি একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে চলে গেলেন। উনি হয়তো বুঝে গেছেন অন্য মেয়েকে বুঝানোর সাধ্য কারণে। আন্টি রুম থেকে চলে যেতেই আমি দুই হাত ত্রয়ীর গাল আঁকড়ে ধরলাম। এই মেয়ে, আমার দিকে তাকা। আচ্ছা যা, তাকাতে হবে না। আমার কথাটা তুই একটু শোন। তুই ছাড়া তোর বাবা মার আর কোনো সন্তান নেই। তুই জানিস তোর বাবা অসুস্থ। আর কতদিন বাঁচবে তার গ্যারান্টি নেই। আঙ্কেল তোর চিন্তায় আরও অসুস্থ হয়ে পড়ছেন। তুই শুনলে হয়তো অবাক হবি, আঙ্কেল এর সপ্তাহ আগে আমার কাছে ফোন দিয়ে কান্নাকাটি করেছে। আঙ্কেলের কন্দনরত গলা শুনে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম। উনি বারবার একটা কথাই বলছিলেন, আজ আমার যদি কিছু হয়ে যায়, আমার স্ত্রী আর মেয়েকে কে দেখবে? কে ওদের খেয়াল রাখবে? কে ওদের এই স্বার্থপর ভয়ঙ্কর সমাজ থেকে রক্ষা করবে? আমি মারা গেলে ওদের টাকা পয়সার অভাব হবে না। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা দিয়ে অনায়াসে তুই মার সারা জীবন কেটে যাবে। হয়তো তোমার মনে হচ্ছে আমি মেয়েদের তুচ্ছ তাচ্ছিল্য করছি, তা কিন্তু মোটেও নয়। আমাদের এই সমাজ যতই বলুক নারী এবং পুরুষের সমান অধিকার, কিন্তু বাস্তবিক অর্থে তা হয় না। কারণ এটা পুরুষতান্ত্রিক সমাজ। এই সমাজে মেয়েরাই মেয়েদের শত্রু। একটা মেয়ে আরেকটা মেয়ের ভালো দেখতে পারে না। তোমার আন্টি বা আর কয়দিন বেঁচে থাকবেন? একা একা মেয়ে বেঁচে থাকা যে কতটা কঠিন সেটা আমার মেয়ে বুঝতে পারছে না। তুমি জানো, আমি যে কাজ করতাম সেই কাজে আমার শত্রুর অভাব ছিল না। এখন নেই তা কিন্তু নয়। সুযোগ পেলেই আমার পরিবারকে ধ্বংস করে দিতে ওরা পিছপা হবে না। প্রতিশোধের নেশায় ওরা অন্ধ হয়ে আছে। এরকম একটা অবস্থায় নিজের স্ত্রী ও মেয়েকে ফেলে রেখে যে আমি মরেও শান্তি পাবো না। আমি তো ত্রয়ীকে বিয়ে দিয়ে মেয়ের জামাই না, একটা ছেলে নিয়ে আসতে চাইছি, যে আমার অবর্তমানে ত্রয়ী আর ওর মায়ের খেয়াল রাখবে। আমি তো এর মুখটা নিজের দিকে ঘুরালাম। এখনো চুপ করে থাকবি? কিছু তো বল। আঙ্কেল তোর জন্য টেনশন করতে করতে আরও অসুস্থ হয়ে পড়ছেন। আঙ্কেলকে এই সময় টেনশন মুক্ত রাখতে হবে।
তুই কিছু বলল না। বুঝলাম মৌনতা সম্মতির লক্ষণ। আমি ত্রয়ীকে কালো রঙের একটা শাড়ি পরিয়ে দিলাম। ত্রয়ীকে হালকা করে সাজিয়ে দিলাম। এর মাঝে আন্টি একবার এসে দেখে গেছে। ত্রয়ীকে রেডি হতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিছুক্ষণ পর আন্টি এসে বলল ওনারা চলে এসেছেন আর ত্রয়ীকে নিয়ে যাওয়ার কথা বলেছেন। আমি ত্রয়ীকে নিয়ে ড্রয়িং রুমে এলাম। ত্রয়ী মাথা নিচু করে আছে। মাথা নিচু করে রেখেই সালাম দিল। আমি ত্রয়ীকে সোফায় বসিয়ে দিলাম। হুট করে ত্রয়ীর সামনে তাকালো, বসা থেকে উঠে দাঁড়ালো। আমার আর বুঝতে বাকি রইল না ত্রয়ী ইফাত স্যারকে দেখেই দাঁড়িয়ে গেছে। ত্রয়ী ইফাত স্যার আর আমার দিকে একবার তাকিয়ে হনহন করে ড্রয়িং রুম ত্যাগ করলো। আমিও সবার দিকে এক পলক তাকিয়ে ত্রয়ীর পিছনে দৌড় দিলাম। ত্রয়ী বিছানায় উল্টো ঘুরে বসে আছে। আমি রুমে ঢুকতে ঢুকতে বললাম, এসবের মানে কি ত্রয়ী? তুই এভাবে চলে এলি কেন? এটা কোন ধরনের অসভ্যতামো? তুই আমার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টা আমাকে প্রশ্ন করে বসলো। তুই সব কিছু আগে থেকেই জানতি, তাই না? তুই জানতি ইফাত স্যার আমাকে দেখতে আসছে? আমি তো এর প্রশ্নে কি জবাব দিব ভেবে পাচ্ছি না। মিথ্যা বলেও লাভ নেই। আমতা আমতা করে বললাম, হ্যাঁ। আমার হ্যাঁ বলতে দেরি হলেও তুই আমার উপর ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না। তুই আমার দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলে, তুই আমার সাথে এটা কি করে করতে পারলি? আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এমন বেইমানি করতে পারলি? ওর কোনো দোষ নেই। যা করার আমি করেছি। ইফাত স্যারের কণ্ঠস্বর কর্ণগোচর হতেই তুই দড়িত গতিতে উল্টো ঘুরে গেল। আমি পিছন ফিরে তাকালাম। তুই শক্ত গলায় বলে, আপনি এখান থেকে চলে যান। আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনি এখান থেকে চলে যান। আমি তোমার সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই। আমি চলে আসতে নিলেই তুই আমার হাত ধরে আটকে দিল। তুই আমার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে বলে, খবরদার, তুই যদি এখান থেকে এক পা নড়িস তোর পা ভেঙে আমি ঘাড়ে ঝুলিয়ে দিব। রিয়া, তুমি থাকো। তোমার সামনেই বলতে আমার কোনো অসুবিধা নেই। আমি কি দেখতে এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? আমার ভালোবাসাটা হয়তো কোনো দিন তোমার সামনে প্রকাশ করা হয়নি। আমার ভালোবাসার গভীরতা মাপার ক্ষমতা তোমার নেই। তোমার যদি আমার প্রফেশন নিয়ে প্রবলেম হয় তাহলে আমি ছেড়ে দিব আমার প্রফেশন। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আর যদি প্রবলেমটা আমাকে নিয়ে হয় তাহলে আমাকে না হয় নিজের মতো করে গড়ে নিও, আর না হয় আমিই তোমার মনের মতো হয়ে উঠব। আমাকে 2টা মাস সময় দাও। তুমি যখন কিছু বলছো না তখন আমি মনতাকে সম্মতির লক্ষণ ধরে নিলাম। আসি, ভালো থেকো। আমি রুমে আসতেই উনি ধাক্কা দিয়ে আমাকে বিছানায় ফেলে দিলেন। আমাকে ফেলে দিয়ে নিজেও আমার পাশে শুয়ে পড়লেন। কি করছেন কি আপনি? হুশ, নো মোর টক। তোমার সবার দিকেই খেয়াল আছে, শুধু আমার দিকেই নেই। সারাদিনে একবারও তোমার এই রুদ্র নামক ব্যক্তিটার কথা মনে পড়ে না, তাই না? আপনাকে ভুলে গেলাম কবে যে আপনার কথা মনে পড়বে? মাঝে মাঝে তো ভুলেই যাও যে তোমার একটা ভর আছে, যে চাতক পাখির ন্যায় তোমার অপেক্ষায় বসে থাকে। তিনি আমার গালে আলতো করে আঙ্গুল ছুঁয়ে দিতে দিতে কথাগুলো বললেন। উনি আমার কোমর জড়িয়ে ধরে আরেকটু কাছে টেনে নিলেন। আমার গলায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দিলেন। আমি ওনার শার্ট খামচে ধরলাম। রুদ্র শুধু রিসেপশনের কথা বলতে সেই কথার ঘোর বিরোধিতা করলেন ইনাম ভাইয়া আর নাইম ভাইয়া। ওনাদের মতে রুদ্র বিয়েতে কেউ উপস্থিত থাকতে পারেনি, তাই বিয়ের সকল অনুষ্ঠানই করা হবে। অনুষ্ঠান হিসেবে সিলেক্ট করা হয়েছে শহর থেকে অদূরে নাইম ভাইয়াদের বিলাসবহুল দাদার বাড়ি। নাইম ভাইয়ারা সপরিবারে দেশের বাইরে থাকে, তাই ওই বাসা খালিই পড়ে আছে। ডিসিশন হলো আগামীকাল সকাল সকাল আমরা সবাই মিলে নাইম ভাইয়াদের ওই বাসায় যাব, আর অনুষ্ঠান চলবে 5 দিন ব্যাপী। রুদ্র রেডি হচ্ছে হসপিটালে যাওয়ার জন্য। উনি হসপিটালে ছুটির জন্য যাচ্ছেন আর সবাইকে ইনভাইট করার জন্য। আমিও রেডি হয়ে নিলাম। আজকেও তো ছুটি নিতে হবে। দুজনেই একসাথে বের হলাম। স্যারের রুম থেকে বের হতে দেখতে পেলাম আমার থেকে কিছুটা দূরে ইফাত স্যার দাঁড়িয়ে আছেন। ওনার সাথে একজন মহিলা আছে। একটু এগিয়ে যেতেই বুঝতে পারলাম মহিলাটা ইফাত স্যারের মা। আরেক পা এগিয়ে যেতে ইফাত স্যারের মার কথা শুনে আমি দাঁড়িয়ে গেলাম। তুই যে মেয়েকে পছন্দ করেছিস, যাকে বিয়ে করতে চাস, সে তো তোকে সহ্যই করতে পারে না। জোর করে বিয়ে করে তো আর সুখে হওয়া যায় না।
আর আমাকে যদি জিজ্ঞেস করিস আমার ত্রয়ীকে কেমন লেগেছে, তাহলে আমি বলবো ত্রয়ী মেয়েটা হয়তো একটু সুন্দরী, কিন্তু আমার ওর বান্ধবী রিয়াকেই বেশি ভালো লেগেছে। মেয়েটা কত হাসি খুশি, চঞ্চল, মিশুক, কত সহজেই মানুষের সাথে মিশে যেতে পারে। তুই তো জানিস তোর পছন্দই আমার পছন্দ, তোর কোনো কিছুতেই আমি কোনো দিন আপত্তি করিনি, তোর স্বাধীনতায় হস্তক্ষেপ করিনি, এবারও করতাম না। কিন্তু ত্রয়ী মেয়েটা তো তোকে পছন্দ করে না। আমার মনে হয় রিয়াই তোর জন্য একদম পারফেক্ট। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আম্মু তুমি তওবা করো তাড়াতাড়ি। যে কথা বলেছ সেই কথা মনেও এনো না। রিয়া ডাক্তার রুদ্রর ওয়াইফ। বেচারা নিজের ওয়াইফকে নিয়ে কতটা পসেসিভ তুমি কল্পনাও করতে পারবে না। আমি ওর সাথে জাস্ট একটু কথা বলতাম দেখে ডাক্তার রুদ্র আমার দিকে যেভাবে তাকাতেন মনে হতো আমাকে চিবিয়ে খেয়ে ফেলবেন। আমি আর ওইদিকে ফা বাড়ালাম না, আলতো হেসে ওখান থেকে চলে এলাম। ব্যাগটা গুছিয়ে সকাল সকাল দল বেঁধে রওনা দিলাম। ইফাত স্যারকে স্পেশালি দাওয়াত করা হয়েছে, তবে ইফাত স্যার আমাদের সাথে যাবেন না, উনি আলাদা যাবেন। তুই যদি জানতে পারি ইফাত স্যারও আমাদের সাথে যাচ্ছেন, তাহলে তুই বেঁকে বসতে পারে, হয়তো তুই শেষ পর্যন্ত যাবেই না। তুই জানি ইফাত স্যার বিয়ের দিন যাবেন। ইফাত স্যার আমাদের সাথে যাওয়ার প্ল্যানটা অবশ্য রুদ্রের, উনি সব ব্যবস্থা করেছেন। ওনার মতে ইফাত স্যারের এখন ত্রয়ীর আশেপাশে থাকার দরকার। নাইম ভাইয়াদের বাসায় যাওয়া হবে বাসে করে। এই প্ল্যানটা অবশ্য এনাম ভাইয়া আর ইলান ভাইয়ার। বাসে করে যাওয়ার কথা শুনেই রুদ্র নাক মুখ কুচকে ফেলেন। উনি কিছুতেই বাসে করে যাবেন না। বাসে করে না যাওয়ার জন্য উনি বিভিন্ন বাহানা শুরু করেন। বাসে যাওয়ায় কত প্রবলেম হবে সেগুলো দেখাতে শুরু করেন। রুনা আপু প্রেগনেন্ট, এনাম ভাইয়ার আম্মু অসুস্থ, এই অবস্থায় ওনাদের বাসে চড়া একদম ঠিক না। রুনা আপুর কথা বলতেই ইলান ভাইয়া ধুমে যায়, কিন্তু এনাম ভাইয়াকে কোনো মতে ধমাতে পারেননি। এনাম ভাইয়া ঠিক করেন রুনা আপু আর ওনার আম্মু গাড়ি করে যাবেন, আর সবাই বাসে করে, যেখানে বাদশাদের রুনা আপু, উনি কিছুতেই গাড়ি করে যাবে না। সবাই আনন্দ করে যাবে আর সেই বোরিং জার্নি করবে, তা তো হতে পারে না। ইলান ভাইয়া চোখ রাঙিয়ে তাকাতে রুনা আপু চুপসে যায়। বাসে উঠতে গিয়ে রুদ্র নাক মুখ কুচকে ফেলে, তা দেখে ইলান ভাইয়া এসে ফেলে। নাইম ভাইয়া রুদ্রের পিঠ চাপড়ে বলে, তুই কিন্তু গাড়ি করে যেতে পারিস, তুই বরং রুনাদের সাথে গাড়ি করেই যা, আমি ইলান আর এনামদের ম্যানেজ করে নিব। রুদ্র আমার এক হাতে আগলে ধরে বলে, চলো রিয়া আমরা বরং গাড়ি করে যাই। ইলান ভাইয়া আমার আরেক হাত চেপে ধরে বলেন, তোকে যাওয়ার পারমিশন দিয়েছি, রিয়াকে না, রিয়া আমাদের সাথেই যাবে। রুদ্র বুড় কুচকে বলে, আমার বউ তোদের সাথে যাবে কেন? আমার বউ আমার সাথে যাবে। তুই বরং রিয়াকেই জিজ্ঞেস কর রিয়া কাদের সাথে যেতে চায়। ইলান ভাইয়া, আমি অবশ্যই আপনাদের সাথে যাব। আমার বাসে করে জার্নি করতে অনেক ভালো লাগে, নাচ গান হই হুল্লোড়, উফ, ভাবতেই খুশি খুশি লাগছে। রুদ্র আমার দিকে চোখ ফাঁকিয়ে তাকায়। আমি ওনার দিকে তাকিয়ে মেয়েকে হাসি দিয়ে বলি, আপনার তো বাসে ছুটতে ভালো লাগে না, আপনি বরং গাড়ি করিয়ে যান, আমি বাসে করিয়ে যাব। কথাগুলো বলেই আমি 2 লাফে বাসে উঠে পড়লাম। আমি মাঝখানে সিটে বসতে গেলেই রুদ্র আমার হাত টেনে ধরে পিছনে নিয়ে এসে বসিয়ে দেয়। এই আপনি আমাকে পিছনে নিয়ে আসলেন কেন? তোমার জন্য আমাকে বাসে করে যেতে হচ্ছে, ভাবছ তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? এখন রোমাঞ্চ চলবে, বাসে করে যাচ্ছি, পাশে একজন হট অ্যান্ড চোখ মেরে বলে, বুঝতেই তো পারছো। ছি, আপনি এসব কি ভাষা করছেন? আপনি আগেই ভালো ছিলেন, আমি কখনোই ভালো ছিলাম না। আমি তো অন্য কাউকে বলছি না, নিজের বিয়ে করা বউকে বলছি। তোমাকে সব কিছু বলার লাইসেন্স আমার আছে। ইউ আর লুকিং হট। ছি। আমি নাক মুখ কুচকে অন্যদিকে ঘুরে গেলাম। ঠিক তখনই ওনার অট্ট হাসি আমার কানে এলো। আমি ওনার দিকে ভ্রু কুচকে তাকালাম। আরে বাবা, আমি মজা করছিলাম, তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? তোমার সাথে এই ওয়ার্ডগুলো যায় না। তোমাকে দেখে কেউ বলবে না ইউ আর লুকিং হট, তোমাকে দেখে বলবে ঘুলুমুলু বাবুটা, বেবি ডল, বুঝছো? আপনি আমাকে অপমান করছেন কিন্তু। আহা, বাবুটা মান অপমানও বুঝে। আমি ওনার দিকে চোখ রাঙিয়ে তাকাই। উনি আমার চোখ রাঙানো দেখে হো হো করে হেসে দেন। নাইম ভাইয়াদের আলিশান বাড়ি। এই জায়গাটাতে ঠিক শহরও বলা চলে না, আবার গ্রামও বলা যায় না, কিন্তু জায়গাটা অসাধারণ। বাড়িটার মাঝে একটা জমিদার টাইপ ভাব আছে।
এই বাড়িটা দেখে কেউ বলবে না যে এখানে কেউ থাকে না। সারা বাড়ি জকজকে তকতকে, বাড়ির সামনে বিশাল সাইজের বাগান। নাইম ভাইয়ার দাদু এই বাগানটা শখ করে করেছিলেন। এখানে 4-5 জন কাজের লোক আছে, তারা এই বাড়ির আর বাগানের দেখাশোনা করে। বাসে সবাই লাফালাফি করে টায়ার্ড হয়ে গেছে, এখানে এসেই যে যেখানে ফেরে শুয়ে পড়েছে, কিন্তু আমার মাঝে কোনো টায়ার্ডনেস কাজ করছে না। আমি একটু এসে রুদ্রকে টেনে তুললাম। কি ব্যাপার রিয়া, এমন টানাটানি করছো কেন? ঘুরতে যাবো তাই। আমি প্রচণ্ড টায়ার্ড, কোথাও ঘুরতে যেতে পারবো না। আপনি না গেলে আমি কিন্তু একাই চলে যাব। উনি সাইকেল চালাচ্ছেন আর আমি সাইকেলের সামনে ওনার কোমর জড়িয়ে ধরে বসে আছি। মৃদু বাতাস বইছে, কেমন অদ্ভুত শিশির অনুভূতি হচ্ছে। মাঝে মাঝে আমি হাত দিয়ে ওনার চুলগুলো এলোমেলো করে দিচ্ছি, গ্রামের মতোই একা বাঁকা পথ। হুট করে উনি ব্রেক করায় আমি হালকা সামনে ঝুঁকে গেলাম। উনি এক হাতে আমাকে সামলে নিলেন। ওনার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই আমি চমকে গেলাম। উনি স্পষ্টে স্বরে বললেন, বিহান। বিহান উল্টো দিকে ঘুরেছিল, তারপর রুদ্র একটু জোরে ডাক দিল বিহান বলে। আমিও ততক্ষণে সাইকেল থেকে নেমে পড়েছি। বিহান রুদ্রকে দেখে একটা হাসি দিল, বিনিময়ে রুদ্র আলতো হাসলো। রুদ্র এগিয়ে বিহানকে জড়িয়ে ধরল। রুদ্র বিহানের কানে কিছু বলল। আমি ওদের দেখছি আর অবাক হচ্ছে। আগে তো দুজনকে সহ্য করতে পারত না, আর এখন এমন আচরণ করছে যেন তারা কতদিনের বন্ধু। দুজন কিছু নিয়ে আলোচনা করছে। আমি ওনাদের থেকে একটু দূরে থাকি, কিছু শুনতে পাচ্ছি না। অস্পষ্ট 2-1 কথা কানে আসছে। এতটুকু বুঝতে পারছি ওনারা ফিলিয়াপুর মৃত্যুর ব্যাপারে কথা বলছেন। আমি আগে সন্দেহ করেছিলাম ওনারা ফিলিয়াপুর মৃত্যুর ব্যাপারে জানেন। ওনারা পুরো ব্যাপারটা আড়াল করার চেষ্টা করছেন। আমার আবার ফিলিয়াপুর মৃত্যুর ব্যাপারে জানার আগ্রহ নেই। ফিলিয়াপু আমার জীবনটাকে বিভীষিকাময় করে তুলেছিল। ফিলিয়াপুর মৃত্যুটা অনেক রহস্যময়, আর কিছু রহস্য অজানা থাকাই ভালো। বিহান রুদ্রর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। রুদ্র আবার সাইকেলে চড়ে বসলো। আমি এবার পিছনে বসে ওনার কোমর জড়িয়ে ধরলাম। উনি এখানে কি করছেন? নিজের বাড়িতে বেড়াতে এসেছিল। বিহানের বাবা মা এখন এখানেই থাকে, আজকেই চলে যাবে বিহান। আমাদের মাঝে আর কোনো কথা হয়নি। দুজনেই নিশ্চুপ হয়ে সময়টা উপভোগ করছিলাম। সময়গুলো খুব দ্রুতই কেটে যায়। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। বিয়ের সব রিচুয়াল শেষ করে নিজ নিজ কর্মজীবনে ফিরে এসেছি আজকে 2 দিন। বিয়ের সময়টা হাসি আনন্দের মাঝে খুব তাড়াতাড়ি কেটে গেল। 2 দিন আগে এই বাসাটা মানুষজন এক রমরমা ভাব ছিল। আজকে এই বাসাটা খালি হয়ে গেল। নাইম ভাইয়া রেনাম ভাইয়া ছাড়া সবাই চলে গেলেন। ওনারা আগামীকাল চলে যাবেন। এনাম ভাইয়া আর নাইম ভাইয়ার দুজনের বিয়ে ফিক্সড হয়ে গেছে। সামনের মাসে ওনাদের বিয়ে। দুজনের বিয়ে একদিনেই হবে, যাকে বলে জোড়া বিয়ে। কলেজে আসতে আশিক স্যারের দেখা। উনি এখানে বহু বছর ধরে আছেন। রুদ্র স্যার ছিলেন উনি। আমি ওনাকে সালাম দিলাম, রুদ্র সালাম দিলেন। উনি মুচকি হেসে দুজনের সালামের উত্তর উনি দিলেন। তারপর উনি মুচকি হেসে বলেন, রিয়া, আমি তোমাকে কি বলে ডাকবো বলো তো? নাম ধরে ডাকবো নাকি ভাবি বলে ডাকবো? রুদ্র তো এখন আমার কলিগ, আর তুমি রুদ্র রয়। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। স্যারের কথা শুনে রুদ্র হালকা লজ্জা পেলেন। ভাইয়ের রুমে পায়ের ওপর পা তুলে বসে আছি, কফি খাচ্ছি আর ভাইয়ের কার্যকলাপ দেখছি। ভাইয়া সারা রুম জুড়ে অস্থির হয়ে পায়চারি করছে। আমি জানি ভাইয়ার অস্থিরতার কারণ। ভাইয়াকে অফিস থেকে দেশের বাইরে পাঠাচ্ছে 3 বছরের জন্য। আম্মু প্রথমে যেতে দিতে নারাজ ছিল, কিন্তু পরে শর্ত দিয়েছে যদি শর্ত মানে তবেই যেতে দিবে, আর না হলে না। আম্মুর শর্ত হচ্ছে ভাইয়াকে যেতে হলে বিয়ে করে যেতে হবে। কিন্তু আমার সম্মানিত বড় ভাই তো এখন বিয়ে করবে না। এদিকে আম্মু ছেলের বিয়ে দিয়েই ছাড়বে না। ছেলের বয়স বাড়ছে। ভাইয়া আমাকে কিছু বলার জন্য উসখুস করছে, কিন্তু বলতে পারছে না। আমি ভাইয়ার না বলা কথাগুলো জানি, তবুও না জানার ভান করে বসে আছি। ভাইয়া আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে মিনমিনিয়ে বলে, রিয়া, তোর সাথে আমার কিছু কথা ছিল। বল। কান খোলাই আছে, শুনতে পাচ্ছি। শোন না। আজব, না বলে শুনবে কি করে? রাগ করছিস কেন? শোন না, আমি এখন বিয়ে করতে পারবো না। আমাকে বলেছ কেন? আমার তো আর তোমার বউ দেখার শখ হয়নি। আম্মুকে গিয়ে বলো। আম্মুকে বলতে পারলে কি আর তোকে ঘুষ খাইয়ে এ বাসায় নিয়ে আসতাম?
আমি এখন বিয়ে করব না সেটা তুই আম্মুকে বুঝিয়ে বলবি। এখন বিয়ে করবে না সেটা বুঝলাম, কিন্তু কেন করবে না রিজনটা বলো। ভাই আমতা আমতা করে বলে, তুই তো জানিস আমি একটা মেয়েকে ভালোবাসি। আচ্ছা বুঝলাম, যাকে ভালোবাসো তাকে বিয়ে করলেই তো পারো। আম্মু তুই জিজ্ঞেস করেছিল তোমার পছন্দের কেউ আছে নাকি, থাকলে বলতে। আম্মু তার সাথেই তোমার বিয়ে দিব। সমস্যা তো আমার শ্বশুর নামক অসুরকে নিয়ে। মেয়েকে এখন উনি কিছুতেই বিয়ে দিবেন না। মেয়ে সবে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ওনার মেয়ে পড়াশোনা শেষ করবে, চাকরি করবে, তারপর বিয়ে দিবেন। আর ততদিন আমি বুড়ো হয়ে যাব। বুড়ো কি তুমি এখনই কম হইছো? সময় মতো বিয়ে করলে এখন 2 বাচ্চার বাপ থাকতা। মেয়েটা কেমনে যে তোমাকে পছন্দ করলো আল্লাহ জানে। দিন আমারও আসবে। ভাইয়া চলে গেছে আজকে 5 দিন। ভাইয়া চলচল আঁকি জোড়া আমার চোখের সামনে ভাসছে। ভাইয়া যাওয়ার দিকে আমি নিভৃতে তাকিয়েছিলাম। খুব ইচ্ছে করেছিল ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু আমি পারিনি। কেমন অনুভূতি শূন্য হয়ে পাথর হয়ে গিয়েছিলাম। প্রিয়জন দূরে গেলে এমনই কষ্ট হয়। বুকের ভিতর কি অসহ্য যন্ত্রণা হচ্ছিল। ভাইয়ার আঁখি জোড়া অশ্রুতে টলমল করছিল, কিন্তু গড়িয়ে পড়তে দেয়নি। ছেলেদের সহজে কাঁদলে চলে না, মেয়েদের মন হতে হয় পাথরের মতো শক্ত। আব্বুর বয়স হয়েছে, এখন তো ভাইয়াকে সংসারের হাল ধরতে হবে। মধ্য রজনী, আমি বইয়ের পাতা উল্টাচ্ছি। পরীক্ষার সময় ঘনিয়ে আসছে। রুদ্র মাত্রই হসপিটাল থেকে এসেছে। এসে ফ্রেশ হয়ে অল্প কিছু খেয়ে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়। ঠিক তখনই রুদ্রর ফোনটা বেজে ওঠে। ফোন রিসিভ করার পরপরই রুদ্রর চোখ মুখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বারংবার জিভ দিয়ে ঠোঁট ভিজাচ্ছে। এদিকে আমারও অস্থির অস্থির লাগছে। কারো কিছু হয়নি তো? রুদ্র ফোনটা রাখতেই আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কে ফোন করেছিল? ইলান ফোন করেছিল। রিনা বিছানা থেকে নামার সময় পড়ে গেছে। রুনার অবস্থা ক্রিটিক্যাল। আমাকে এখনই হসপিটালে যেতে হবে। আমিও যাই আপনার সাথে। তোমার হসপিটালে যাওয়ার দরকার নেই। তুমি বরং আব্বুকে সাথে করে নিয়ে আন্টিকে এখানে নিয়ে আসো। রুদ্র শার্ট গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। আমি মনে মনে আল্লাহকে ডাকছি যেন রুনাপুর কিছু না হয়। ভোর 6টার দিকে উনি বাড়ি ফিরলেন। ইলান ভাইয়াকে জোর করে হসপিটাল থেকে নিয়ে আসা যায়নি। ইলান ভাইয়াকে হসপিটালে রেখে এসেছেন। রুনা আপু আর ইলান ভাইয়ার ছেলে হয়েছে। ছেলে একদম সুস্থ স্বাভাবিক আছে, কিন্তু রুনা আপুর অবস্থা একটু খারাপ। উনি ফ্রেশ হচ্ছেন। আমি খাবার নিয়ে ওনার জন্য অপেক্ষা করছি। উনি ওয়াশরুম থেকে এসে আমার পেটে মুখ গুজে শুয়ে পড়লেন। রিয়া, আমার ভীষণ কষ্ট হচ্ছে। বুকের ভিতরটা জ্বলছে। রুনার আগের থেকে শ্বাসকষ্টের সমস্যা ছিল, কিন্তু বেশ কিছু বছর যাবৎ শ্বাসকষ্ট সমস্যা দেখা দেয়নি। নতুন করে এই সমস্যা দেখা দিচ্ছে। এদিকে রক্তও পাওয়া যাচ্ছিল না। রুনার অবস্থা বেগতিক। বারবার মনে হচ্ছিল রুনার জায়গায় আজ যদি তুমি থাকতে তাহলে আমি কি করতাম, কিভাবে নিজেকে সামলাতাম। ইলান তো তবুও নিজেকে সামলাতে পেরেছে। আমি তো শেষ হয়ে যেতাম। তোমাকে ওই অবস্থায় দেখার সাধ্য আমার নেই। কষ্ট না করলে কি আর কেষ্ট মিলে? ভালো কিছু পাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হয়। রুনা আপু যে এতটা কষ্ট পেয়েছে সেটা কিন্তু নিজের সুস্থ সবল সন্তান দেখে বেমালুন ভুলে গেছে। সন্তান জন্ম দেওয়ার মাঝেও এক আনন্দ আছে। আর যদি রুনার কিছু হয়ে যায়, ইলানের কি হবে ভাবতে পারছো? এই ছেলেটাকে নিয়ে কি ভালো থাকতে পারবে? চুপ, আর কোনো কথা নয়। এখন একটু রেস্ট নিন। আমি কিন্তু পারতাম না। আমার বেঁচে থাকার জন্য তোমাকে প্রয়োজন, নিঃশ্বাস নেওয়ার জন্য তোমাকে প্রয়োজন। সুখের সময়গুলো খুব দ্রুতই কেটে যায়। দেখতে দেখতেই কেটে গেল 2টা বছর। আজ আমি পূর্ণ নারী। আমার মাঝেও বেড়ে উঠছে একটা প্রাণ, আমার আর রুদ্রের সন্তান। আমি 5 মাসে প্রেগনেন্ট। আর তো কয়েক মাসের অপেক্ষা। তারপরেই তো কেউ একজন আমাকে আদো আদো গলায় মা বলে ডাকবে। ছোট ছোট নরম তুলতুলে হাত দিয়ে আমাকে স্পর্শ করবে। পেটের উপর আলতো করে হাত রাখলাম। একে নিয়েই তো রুদ্রর কত শত পাগলামো। স্মৃতির পাতায় স্মরণীয় হয়ে আছে সেই দিনটি, যেদিন প্রথম আমি জানতে পেরেছিলাম আমার মাঝে বেড়ে উঠছে একটি ছোট্ট প্রাণ। রুদ্রকে বলার পর রুদ্র কিয়ৎক্ষণ আমার দিকে স্তব্ধ নয়নে তাকিয়েছিল। চমকে থমকে কেটে গেল কয়েক মুহূর্ত। পরপরই রুদ্র আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না! রুদ্রকে কাঁদতে দেখে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম।
এমন প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষও কাঁদতে পারে। হয়তো বাবা হওয়ার অনুভূতিটাই এমন। ফেটে অত স্পর্শ পেয়ে আমার ভাবনার সেদ উল্টো। রুদ্র আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ছেন। সেটা ওনার প্রতিদিনের অভ্যাস। হসপিটাল থেকে এসে দূরে ফ্রেশ হয়ে এসে আমার কোলে দপ করে শুয়ে পড়বেন। আধ ঘন্টা 1 ঘন্টা শুয়ে থাকবেন, তারপর বাকি কাজ। রুদ্র আমার গালে আলতো করে শুয়ে দিয়ে বলেন, আমার ভাবনার রানী কোন ভাবনায় ডুবে আছে? তার ডাক্তারবাবু যে হসপিটাল থেকে এসেছে সেটা কি সে দেখতে পাচ্ছে না? আমার উত্তরের অপেক্ষা না করে ফেটা আলতো করে ঠোঁট শুয়ে দিয়ে বলেন, আমার বেবিটা কি করেন? মামা কি সারাদিন তার খেয়াল রেখেছে? বেবিটা বুঝি বাবাইয়ের উপর রাগ করেছে। বাবাইটা আজকে একটু বেশি বিজি ছিল, তাই এই পিচ্ছিটার খবর নিতে পারিনি। আজকে বাবাই তোমার মতো আরেকটা বেবির বাবাইকে বাঁচিয়ে দিয়েছে। রুদ্রের সব পাগলামি রোজকের রুটিন হয়ে গেছে। একা একাই কতক্ষণ বক বক করবেন? আমি ওনার কাণ্ড দেখে একা একাই হাসি। রুদ্রর বেবি ডাকার কারণ হচ্ছে ওনার আলাদা করে কোনো চাওয়া নেই যে মেয়ে হোক বা ছেলে হোক। আল্লাহ যা দিবেন তাতেই উনি খুশি। আমি সারা রুম জুড়ে হাঁটছি আর পড়ছি, আর রুদ্র আমার পিছন পিছন খাবার নিয়ে ছুটছেন। প্রেগনেন্সির প্রথম 1 মাস কোনো প্রবলেম হয়নি, কিন্তু এরপর থেকে প্রবলেম দেখা দেয়। প্রচণ্ড রকমের মুড সুইং হয়। এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে ইচ্ছে করে না। চেয়ারে বসে পড়তে পারি না, পা ব্যথা করে। বিছানায় বসে পড়তে পারি না, প্রচণ্ড ঘুম পায়। তাই এইভাবে হেঁটে হেঁটেই পড়ি। রুদ্র আমাকে খাওয়ানোর জন্য পিছন পিছন গুড় করছেন, কিন্তু আমি তো খাবো না, বমি বমি পাচ্ছে। খেলেই এখন বমি করে দিব। বাসায় কেউ নেই, পরে রুদ্রকে সবটা পরিষ্কার করতে হবে, যা আমি মোটেও চাচ্ছি না। উনি সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরেছেন, এখন ওনার বিশ্রাম নেওয়ার প্রয়োজন। রুদ্র আমাকে চেপে ধরে স্যুপটা খাইয়ে দিলেন। স্যুপটা খাওয়া শেষ করা মাত্রই আমি বমি করে ভাসিয়ে দিলাম। আমি অসহায়ের মতো ওনার দিকে তাকালাম। আমার ভীষণ কান্না পাচ্ছে। মানুষটা আমার জন্য কতটা কষ্ট করতে হচ্ছে। মাত্রই গোসল সেরেছেন, আবার গোসল করতে হবে। এই বোকা মেয়ে, তুমি কাঁদছো কেন? আমি তোমাকে বকেছি, মেরেছি? আমি জানতাম খেলেই এখন বমি করে দিব, তাই আমি খেতে চাইনি। কিন্তু আপনি আমার একটা কথাও শুনতে চান না। আপনাকে আবার ফ্রেশ হতে হবে। সারাদিন আপনি কতটা পরিশ্রম করেন, বাসায় এসেও আমার জন্য একটু বিশ্রাম নিতে পারেন না। চুপ, বোকা মেয়ে, একদম কাঁদবে না। এগুলো করতে আমার একটুও কষ্ট হয় না। এগুলো তো আমি আমার বউর জন্য আর আমার সন্তানের জন্য করছি। তুমি নিজে কতটা কষ্ট সহ্য করছো। ঠিক করে খেতে পারো না, খেলেও বমি করে দাও। আজকে তুই আর রিফাচ্ছারির বিয়ে। ওনাদের 2 বছরের প্রণয়ের পূর্ণতা চলেছে আজ। তুই ইচ্ছে ছিল লং টাইম ছুটিয়ে প্রেম করবে, তারপরে বিয়ে। তুই ইচ্ছেকে প্রাধান্য দিয়ে রিফাচ্ছার আত্মরই 2 বছর প্রেম করেছে, আর আজ তাদের বিয়ে। কালো রঙের একটা গাউন পরেছে। শাড়ি পরার ইচ্ছে ছিল, কিন্তু রুদ্রের জন্য পরতে পারেনি। উনি কিছুতেই আমাকে শাড়ি পরতে দিবেন না। যদি শাড়ি সামলাতে গিয়ে বা শাড়িতে পা লেগে পড়ে যায়, উনি আমাকে নিয়ে বিন্দুমাত্র রিস্ক নিতে রাজি নন। দিনকে দিন ওনার আমার প্রতি ভালোবাসা বাড়ছে বই কমছে না। এই লোকটাই একসময় আমাকে সহ্য করতে পারতো না, আর এখন আমাকে চোখে হারায়। উনি পিছন থেকে জড়িয়ে ধরে আমার মাথায় একটা চুমু খেলেন। আমার বউটাকে আজ পরীর থেকেও বেশি সুন্দর লাগছে। আপনাকে এত সুন্দর হতে কে বলেছিল? কারণ নজর যাতে না লাগে। ড্রেসিং টেবিলের উপর থেকে কাজল নিয়ে আমার কানের পিছনে ফোঁটা দিয়ে দিলেন। ওনার কাণ্ড দেখে হেসে ফেললাম। উনি আমার কপালে আলতো করে চুমু খেলেন। এভাবে হেসো না গো, এখানে লাগে। হয়েছে, আর ডং করতে হবে না। যান, রেডি হয়ে আসুন। যাচ্ছি। আমার বউ একটা নিরামিষ। গাড়িতে বসে আচার খাচ্ছি, আর উনি ড্রাইভিং করছেন। এত আচার খেও না, পরে তোমার ত্রয়ীর বিয়েটা 3টা রোস্ট খাওয়া হবে না। 3টা রোস্ট খাবো কে বলছে? আমি তো 6টা রোস্ট খাবো। আগে যখন বলতাম 3টা রোস্ট খাবো, তখন আমি সিঙ্গেল ছিলাম, আর এখন আমি ডাবল, তাই আমি 6টা খাবো। আমার বেবিটাও তো খাবে। এখন সন্ধ্যা হয়ে গেছে। তৈরির ইচ্ছেতেই বিয়েটা রাতে হচ্ছে। আজকে রাতে অনেক থেকে আগামীকাল চলে আসবো। ত্রয়ীকে তো আমাকে আরও 3 দিন আগে যেতে বলেছিল, কিন্তু রুদ্র আমাকে যেতে দেননি। বিয়ে বাড়িতে গেলে ঠিকমতো ঘুম হবে না, যথেষ্ট স্পেস পাবো না, খাওয়া দাওয়ার সমস্যা হবে, এসব ভেবেই আমাকে বারণ করে দেন। এই নিয়ে ত্রয়ী 2 দিন গাল ফুলিয়ে রেখেছিল, আমার সাথে একটা কথাও বলেনি।
রুদ্রর আতঙ্কিত গলা শুনে সামনে তাকালাম। সামনে তাকিয়ে ভয় পেয়ে গেলাম। হেলতে দুলতে একটা ট্রাক আমাদের দিকেই দিয়ে আসছে। ট্রাকটা দেখেই বোঝা যাচ্ছে ড্রাইভারটা মাতাল অবস্থায় ড্রাইভ করছে। রুদ্র যে সাইডে যাচ্ছে গাড়িটা সেই সাইডে যাচ্ছে। রুদ্র গাড়িটা সাইড করতে যাচ্ছিল, কিন্তু শেষ রক্ষা আর হলো না। সামনে থেকে আরেকটা ট্রাক দ্রুত বেগে এসে আমাদের গাড়িটায় ধাক্কা মারে। রুদ্র আমার একটা হাত শুধু চেপে ধরেছিলেন। চোখ খোলার পর নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। চোখ খোলার পর থেকে শুধু মনে পড়ছে তখনকার অ্যাক্সিডেন্টের কথা। প্রথমে রুদ্র গাড়ি সাইড করার চেষ্টা করলো, পরে শুধু আমার হাতটা চেপে ধরেছিলেন। দুই পাশ থেকে গাড়ি আসছিল। চোখের সামনে নিজেদের মৃত্যু দেখতে পাচ্ছিলাম। ট্রাকটা আমাদের গাড়ি ধাক্কা দেওয়ার আগ মুহূর্তে আমি ভয়ে চোখ বন্ধ করে রুদ্রর হাত খামচে ধরেছিলাম। পরে কয়েক মুহূর্তে কেটেছিল শুধু অসহ্য যন্ত্রণায়। তারপর আর কিছু মনে নেই। বেবির কথা মাথায় আসতেই আমি তৎগতিতে উঠে বসলাম। পেটে সূক্ষ্ম ব্যথা অনুভব করলাম। পেটে হাত দিতেই আমি চমকে উঠলাম, বাকরুদ্ধ হয়ে পড়লাম। নিস্তব্ধ পরিবেশে শুধু কেবিনের দরজা খোলার আওয়াজ হলো। গুটি কয়েক মানুষ কেবিনের ভিতর প্রবেশ করলো। তাদের দেখার কোনো ইচ্ছে আমার হলো না। আমি এক দৃষ্টিতে তাকিয়ে নিজের পেটের দিকে। তখনই কিছু কথা আমার কর্ণগোচর হলো। আরে মেয়েটার বয়সই বা কি হলো? একসাথে এত শখ নিতে পারবে? অ্যাক্সিডেন্টে নিজের সন্তান হারালো, স্বামীটারও এখন জ্ঞান ফিরে নাই। আদৌ বাঁচবে নাকি কোনো আশা ডক্টর দেখছে না। এখন যদি স্বামীটাও মারা যায়। আরে মেয়েটার এই অল্প বয়সে এত কিছু হারালো। বারবার আমার কানে একটা কথাই প্রতিধ্বনি হচ্ছে, অ্যাক্সিডেন্টে নিজের সন্তান হারালো, স্বামীটারও এখনো জ্ঞান ফিরে নেই। আমার সর্বাঙ্গ কেঁপে উঠল। হুট করে মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। না না, আমার রুদ্রর কিছু হতে পারে না। উনি আমাকে ছেড়ে যেতে পারেন না। বেড থেকে নামতে গেলে তুই আর আম্মু আমাকে দূরে ফেললো। তাছাড়া পাওয়ার জন্য চটপট করতে লাগলাম। অনবরত চিৎকার করে যাচ্ছি। তুই আর আম্মুর কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছি না। হুট করে আমি হিংস্র হয়ে উঠলাম। দিক বেদিক শূন্য হয়ে তুই হাতে কামড় বসিয়ে দিলাম। ব্যথা পেয়ে তুই আমাকে ছেড়ে দিল। আম্মুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। মাথায় অসহ্য যন্ত্রণা, পেটে সূক্ষ্ম ব্যথা নিয়েই ছুটলাম। কেবিনের দরজা খুলতেই বহুল কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেলাম। মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ। আমি ওনার বুকে ঝাঁপিয়ে পড়লাম। উনি টাল সামলাতে না পেরে ফিসিয়ে গেলেন কয়েক পা। ওনার ফিট ঠেকলো দেয়ালে। উনি মৃদু আর্তনাদ করে উঠলেন, কিন্তু সেদিকে আমার খেয়াল নেই। আমার ওনার ফিট খামচে ধরে বললাম, রুদ্র, আমাদের বাচ্চা আর নেই। আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। ওনার চোখের ফানি দিয়ে আমার কাঁধ ভিজে যাচ্ছে। কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ওনার বুকে লুটিয়ে পড়ি। তুমি আমার কাছ থেকে আমার রুদ্রকে কেড়ে নিয়েছ। আমি তোমার কাছ থেকে তোমার বাচ্চাকে কেড়ে নিলাম। অরিয়াপু, এমন করবেন না। আমার বাচ্চাটাকে আমাকে ফিরিয়ে দিন না। দেখুন ও কিভাবে কাঁদছে। ওর এখন আমাকে, ওর মাকে প্রয়োজন। আমি ওকে কোনোদিন তোমার কাছে দিব না। ওর তোমার কোনো প্রয়োজন নেই। ওর জন্য আমি একাই যথেষ্ট। এই বাচ্চাটা শুধুই আমার শত আকুতি মিনতি উনি শুনলেন না। আস্তে আস্তে উনি ফিসিয়ে যাচ্ছেন। একসময় অন্ধকারে হারিয়ে গেলেন। আমি চিৎকার করে ডাকলাম, কিন্তু অরিয়াপু শুনল না। আমার বাচ্চাটাকে নিয়ে চলে গেল। এই রিয়া, কি হয়েছে? তুমি এমন করছো কেন? রুদ্র ডাক শুনে আমি তাড়াতাড়ি উঠে বসলাম। হুট করে আমার মনে পড়লো বাচ্চার কথা। রুদ্র, আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চাকে এনে দিয়েন। আমার বাচ্চাকে নিয়ে অরিয়াপু চলে যাচ্ছে। আপনি অরিয়াপুকে আটকান। আচমকা রুদ্র আমাকে জড়িয়ে ধরেন। আমাকে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে বলেন, কেন পাগলামি করছো? আমাদের বাচ্চা আর নেই। প্লিজ শান্ত হও। তুমি এমন করলে আমি কিভাবে থাকবো? একজনকে হারিয়েছি। তুমি এমন করলে আমি কিভাবে বাঁচবো? রুদ্র অন্য কথাগুলো কর্ণপাত না হলেও একজনকে হারিয়েছি কথাটা মস্তিষ্কে তীরের মতো বিঁধল। একজনকে হারিয়েছে, উনি অরিয়াপুকে হারিয়ে ফেলেছেন, সেটার কথা বুঝাতে চাইছেন? আমার সাথে উনি অরিয়াপুর তুলনা করছেন? আমার বিদ্বেষী মন এটা মানতে পারল না। আমি ভয়ঙ্কর একটা কাজ করে বসলাম। ধাক্কা দিয়ে রুদ্রকে আমি নিজের থেকে দূরে সরিয়ে দিলাম। পাশে ফল কাটার চাকু ছিল। চাকুটা নিয়ে ডান হাতের শিরা বরাবর টান দিলাম। আরেকটা টান দেওয়ার আগেই রুদ্র আমার হাত থেকে চাকুটা কেড়ে নিলেন। আমাকে জড়িয়ে ধরে নার্সদের ডাকতে শুরু করলেন। আমি নিস্তেজ গলায় বললাম, যার জীবনে আমার মূল্য নেই তার জীবনে আমি থাকতে চাই না। আপনার জীবনেও আমার মূল্য আর সবার মতোই। আমি থাকবো না আপনার কাছে।
আমি আপনার ধরাছোঁয়ার বাইরে চলে যাব, আমি আমার সন্তানের কাছে চলে যাব। একসময় আমার শরীর অবশ্যই এলো, নিস্তেজ হয়ে ওনার বুকে ঢলে পড়লাম। কেটে গেছে 1 মাস, 30টা দিন। সব কিছুই আগের মতো স্বাভাবিক, নিয়মে চললেও স্বাভাবিক হতে পারিনি আমি। শারীরিকভাবে সুস্থ হলেও মানসিকভাবে পুরোপুরি সুস্থ এখনও হয়ে উঠতে পারিনি। এই 1 মাসে বহুবার সুইসাইড করার চেষ্টা করেছি, একবারও রুদ্রের জন্য সফল হতে পারিনি। আমাকে অনেক ডক্টর দেখিয়েছেন, এখন আগের মতো সুইসাইডের চেষ্টা না করলেও স্বাভাবিক হতে পারিনি। ঠিকমতো কলেজে যাওয়া হয় না, সারাদিন নিজেকে রুম বন্ধ করে রাখি, কারোর সাথেই কথা বলি না। রুদ্র কিছু জিজ্ঞেস করলে হু হা ছাড়া আর কোনো উত্তর দিই না। আমার চিন্তায় আম্মু অসুস্থ হয়ে পড়েছে। রুদ্র আমার সাথে কথা বলতে চায়, খুব করে চায়, কিন্তু আমি কাউকে এখন সহ্য করতে পারি না। ঠিক করে খেতে পারি না, ঘুমাতে পারি না। খেতে গেলে মনে হয় কেউ বলছে, আম্মু তুমি আমাকে না খাইয়ে নিজে খেয়ে ফেলছো। ঘুমোতে গেলে মনে হয় কেউ বলছে, আম্মু তুমি আমাকে ঘুম পাড়িয়ে দিবে না। রেলিংয়ে মাথা ঠেকিয়ে ব্যালকনিতে বসেছিলাম, কাঁধে কারি ছোঁয়া পেয়ে পিছনে তাকালাম। রুদ্র আমার সামনে এসে বসলেন, আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় চেপে ধরলেন। আমি চোখ তুলে ওনার দিকে তাকালাম। আজ 1 মাস পর আমি ওনারকে খেয়াল করলাম, গভীরভাবে পর্যবেক্ষণ করলাম। আগের মতো চেহারায় লাবণ্যতা নেই, চোখের নিচে কালি পড়ে গেছে, চোখ মুখ শুকিয়ে গেছে। উনি আগের থেকে অনেকটা শুকিয়ে গেছেন। ওনাকে এমন অগোছালো আমি আগে দেখিনি। তুমি কেন এমন করছো রিয়া? আমার সাথে একটাবার কথা বলো না। আজ 1 মাস হয়ে গেল তুমি আমার সাথে কথা বলো না। তুমি বুঝো না তোমার কথা না শুনলে আমার কষ্ট হয়, বুকুর ভিতর ভয়ঙ্কর ব্যথা হয়। জানো আমি সুস্থ হইয়া অসুস্থ, তুমি নামক অসুখে আমি অসুস্থ। আমি আসক্ত, গভীরভাবে আসক্ত তুমি নামক রমণীতে। ড্রাগসে আসক্ত লোকেরা যখন ড্রাগ না পায় তখন যেভাবে চটপট করে, তেমন আমিও চটপট করি তোমার মুখ থেকে একটা শব্দ শোনার জন্য। এই 1 মাস আমি 2 চোখের পাতা এক করতে পারিনি। প্রতিটা রাত আমার কেটেছে নির্ঘুম। আমি বেবি চাই, এটা সম্ভব না। আমি তোমার লাইফ নিয়ে তিল পরিমাণ রিস্কও নিতে পারবো না। এখন বেবি নিলে তোমার লাইফ রিস্ক আছে। একটা বেবির জন্য আমি তোমাকে হারাতে পারবো না। এমন অনেক কাপল আছে যারা সন্তান ছাড়া দিব্যি বেঁচে এখন দুজন একসাথে সুখে আছে। তাহলে আমরা কেন পারবো না? প্রয়োজন মনে হলে একটা বাচ্চা অ্যাডপ্ট করব। আমি ওনার কথা কর্ণপাত করলাম না। একটু এগিয়ে গিয়ে ওনার টি-শার্ট কলার খামচে ধরে দুজনের উষ্ঠদায় এক করে দিলাম। কেটে গেছে কয়েক মাস। আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা শেষ হলো। সোফায় বসে নুডলস খাচ্ছিলাম। ঠিক তখনই বেশ শব্দ করে ড্রয়িং রুমে প্রবেশ করলেন রুদ্র। আমার দিকে এক পলক তাকিয়ে নিজের হাতে থাকা ফাইলটা আমার দিকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেলেন। ওনার কাজে আমি হতবাক। কিছুদিন ধরেই খেয়াল করছি উনি আমার সাথে অদ্ভুত বিহেভ করছেন। ঠিকমতো কথা বলেন না, কেমন মনমরা হয়ে থাকেন। ওনার ছুঁড়ে দেওয়া ফাইলটা আমার পায়ের কাছে ফ্লোরে পড়েছে। ফাইলটা হাতে নেওয়া মাত্রই আমার বুঝতে একটু অসুবিধে হলো না যে এটা প্রেগনেন্সির রিপোর্ট। পজিটিভ লেখাটা দেখা মাত্রই আমার চোখ দুটো ছলছল করে উঠল। আমি ফাইলটা হাতে নিয়ে ছুটলাম নিজেদের রুমের উদ্দেশ্যে। আমি রুমে প্রবেশ করা মাত্রই উনি ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন। আমি ওনাকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরলাম। উনি সাথে সাথে নিজেকে আমার থেকে ছাড়িয়ে নিলেন। আমি অশ্রুসিক্ত নয়নে ওনার দিকে তাকালাম। অতঃপর আহত গলায় বললাম, আপনি এমন করছেন কেন? আমি প্রেগনেন্ট, এটা শুনে আপনি খুশি হননি? আমি খুশি হয়েছি নাকি হইনি সেটা জানি। তুমি কি করবে? তুমি তো ভীষণ খুশি হয়েছ, তাহলে নিজের খুশি নিয়েই থাকো। আপনি এভাবে কথা বলছেন কেন? আমার কথা শুনতে খারাপ লাগছে তোমার? আমাকে মেরে ফেলো, তাহলে আর তোমাকে আমার কথা শুনতে হবে না। এভাবে তিলে তিলে মারার থেকে একবারই মেরে ফেলো না। আমি এত টেনশন আর নিতে পারছি না। 10টা মাসের টেনশন আমার মাথা থেকে নামবে না। 10 মাস টেনশন করতে হবে না। এর আগেই আমি স্ট্রোক করে তোমাকে বাঁধন মুক্ত করে দিয়ে যাব। আমি মরলেই বা তোমার কি? তোমার তো বাচ্চা লাগবে, সেটা তো তোমার পেয়েই গেছো। আমার কি নিজের বাচ্চার জন্য কষ্ট হয় না? নাকি তোমার আমাকে অনুভূতিহীন মানুষ মনে হয়? ওই বাচ্চাটা তো আমারও ছিল, ওকে স্বপ্নের ঘর তো আমিও বেঁধেছিলাম। আমি কি বাচ্চা চাই না? খুব করে চাই, কিন্তু তোমার বিনিময়ে না। আমার জীবনে ফার্স্ট প্রায়োরিটি তুমি। তুমি কেন বুঝো না যে আমার সব কিছু ছাড়া চললেও তোমাকে ছাড়া চলবে না? আমার বাঁচতে হলে তোমাকে প্রয়োজন। তোর বাচ্চা চাই না?
আমাকে মেরে তারপর তুই বাচ্চা নিয়েই সুখে থাকিস। উনি কথাগুলো চিৎকার করে বললেন। আমি ভয়ে থরথর করে কাঁপছি। উনি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেলেন। আমি নির্বিকার চেয়ে আছি ওনার যাওয়ার দিকে। ওনার করা তুই সম্বোধন আমি স্তব্ধ হয়ে গেছি। উনি যতই রেগে থাকেন না কেন, কখনো আমার সাথে তুই তোকারি করেননি। আমি উদাস হয়ে কলেজের ক্যান্টিনে বসে আছি। তুই আমার হাতের উপর আলতো করে হাত রাখে। এখন মন খারাপ করে কি হবে? রুদ্র স্যারের এমন বিহেভ করা কি স্বাভাবিক নয়? তুই তো জানোস উনি তোমাকে কতটা ভালোবাসেন। এই কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট জানে রুদ্র স্যার কতটা কঠোর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ওনার প্রতিটা কলিগ জানে উনি কতটা শক্ত মনের মানুষ। এই প্রত্যেকটা মানুষ রুদ্র স্যারকে দেখেছে তোর জন্য ছটফট করতে, তোর জন্য কাঁদতে, তোকে স্বাভাবিক করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন। এরপরও তুই ভালো বিহেভ, স্যারের কাছ থেকে ভালো বিহেভ কি করে আশা করিস? তুই বিয়ে কবে করছিস? কথা ঘুরাচ্ছিস? না, জানতে চাচ্ছি। আমার জন্যই তো ওই দিন তোর বিয়েটা হতে গিয়ে হলো না। আমার তো নিজেকে দোষী মনে হয়। আমার জন্যই তোদের অ্যাক্সিডেন্ট হলো। আমার জন্যই তোর বাচ্চাটা আর নেই। এটা আমার ভাগ্যে লেখা ছিল, এতে কারো হাত নেই। আমি সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। কেটে গেছে একটা সপ্তাহ। এই এক সপ্তাহ রুদ্র আমার সাথে একটা কথাও বলেননি, কিন্তু আমার খেয়াল রাখার কথা উনি মোটেও ভুলেননি। নির্বিকারভাবে উনি আমার সমস্ত খেয়াল রাখেন, যথাসাধ্য আমাকে এড়িয়ে চলার চেষ্টা করেন। এখন বাজে প্রায় রাত 10টা, কিন্তু রুদ্রর রুমে আসার খবর নাই। অগত্যা আমি রুদ্রকে খুঁজতে বের হলাম। মামুনির রুমের সামনে আসতেই আমি দাঁড়িয়ে গেলাম। ভিতর থেকে অস্পষ্ট কিছু কথা ভেসে আসছে। দরজা খোলা ছিল বিদায় ভিতরে কি হচ্ছে সেটা দেখতে আমার বেগ পেতে হলো না। রুদ্র মামুনির কোলে মুখ গুজে শুয়ে আছেন। রুদ্র যে কাঁদছেন সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। দেখ রুদ্র, তুই রিয়াকে এভাবে এড়িয়ে চলতে পারিস না। এই সময় তোর সাপোর্ট রিয়ার সবচাইতে বেশি প্রয়োজন। তুই এমন করলে কিভাবে হবে বাবা? আম্মু এত অবুঝ কেন? ও কেন আমাকে বুঝতে চায় না? আমিও তো একটা মানুষ। আমি তো আর এত টেনশন নিতে পারছি না। ওর কাছে আমার অনুভূতির কোনো মূল্য নেই। ও একটু আমাকে বোঝার চেষ্টা করে না। ও বুঝতে চায় না যে ওর জীবনের থেকে বেশি মূল্যবান আমার কাছে অন্য কিছু না। আম্মু, ওই সন্তানের ভাবতা আমিও ছিলাম। সবার সামনে আমার কষ্টগুলো মেলে ধরিনি বলে কি এমন কষ্ট হয়নি? ও তো চিৎকার করে কেঁদে নিজের কষ্টগুলো হালকা করতে পারে, আমি তো তাও পারি না। এভাবে ভেঙে পড়লে চলবে? তোকে তো শক্ত হতে হবে। তোকেও রিয়াকে বুঝতে হবে। তুই বাবা হলেও ও মা। ও 5টা মাস ওই বাচ্চাকে নিজের মাঝে বহন করেছে, সবসময় বাচ্চাকে অনুভব করেছে, তাই ওর যন্ত্রণাটাও বেশি। তাই তো তোর মতো শক্ত মনের অধিকারী হতে পারে না। রিয়া অন্য কারো কষ্ট দেখলেও কেঁদে কেটে অস্থির হয়ে পড়ে। সেখানে তো নিজের সন্তানকে হারিয়েছে। এ সময় রিয়াকে এভাবে এড়িয়ে না চলেও ওর পাশে পাশে থাকা, ওকে সব সময় হাসি খুশি রাখা। আল্লাহ যা ভাগ্যে লিখে রেখেছেন তা তো তুই খণ্ডাতে পারবি না। আল্লাহর উপরে ভরসা রাখ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রুদ্র এখন আমার সাথে স্বাভাবিক আচরণ করেন। আমি ওনার কোলে মাথা রেখে শুয়ে আছি। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কপালে পড়ে থাকা বেবি হেয়ারগুলো সনপনে সরিয়ে দিয়ে গভীর চুমু এঁকে দিলেন কপালে। আমি কোল থেকে মাথা সরিয়ে উঠে বসলাম। প্লিজ আজকে না ঘুমাই? একটু ঘুম আসছে না। একদিন না ঘুমালে কিছু হবে না। একদম না। আমি কোনো অনিয়ম বরদাস্ত করব না। আমি তোমাকে যে ছাড় দিয়েছি তা ফলো করেই চলবে। একদিনও তার ব্যতিক্রম করবে না। প্লিজ প্লিজ। উনি কিছু একটা ভাবলেন, তারপর বললেন, আচ্ছা যাও, ঘুমাতে হবে না। তুমি এই প্লেটের সবগুলো ফ্রুটস এখনই খাবে। না, আমি খাবো না, আমি ঘুমাবো। আমার প্রচুর ঘুম পাচ্ছে। এই দেখুন, ঘুমের জন্য চোখ দুটো খোলা রাখতে পারছি না। একবার ডিসিশন চেঞ্জ করেছি, আমার ডিসিশন আর চেঞ্জ হবে না। আমি তোমার আর কোনো বাহানা শুনবো না। নাও, ফিনিশ ইট। আমি কাঁচুমাচু মুখ করে খেতে শুরু করলাম। রুদ্রর এক দুঃসম্পর্কের আত্মীয় বাড়িতে আসছেন। মহিলাটা একদম গ্রামের কুচুটে মহিলাদের লাগে, যাদের নিজের সংসারের থেকে অন্যের সংসার নজর বেশি। মহিলাটিকে দেখা মাত্রই আমি সালাম দিলাম, কিন্তু এতে কুচুটে মহিলার মন পড়ল না। আজকালকার মেয়েরা গুরুজনদের সম্মান করতেই জানে না। তোমার বৌমা তো কোনো আদব কায়দাই জানে না। আমি ওর শাশি শাশুড়ি, কোথায় আমার পায়ে হাত দিয়ে সালাম করবে তা না, মুখে মুখে সালাম দিচ্ছে। আপনি তো মনে হয় খুব আদব কায়দা জানেন। আমি আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করব না। তাতে আপনি আমাকে বেয়াদব ভাবেন বা অন্য কিছু ভাবেন, তাতে আমার কিছু যায় আসে না। উনি একটু থতমত খেয়ে গেলেন। ভাবেননি হয়তো আমি এভাবে উত্তর দিব।
তোমার তো সাহস কম না, আমার মুখে মুখে তর্ক করছো। আমাকে যদি অবলা নারী ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। আপনি আমাকে যা তা বলে অপমান করবেন আর আমি মুখ বুজে সহ্য করে নিব? আপনার এই সহজ সরল বৌমার মতো তাহলে ভুল ভাবছেন। আমার সাথে লাগতে আসবেন না প্লিজ রুদ্র, আমি আর খাবো না, এইটুকু শেষ করতেই হবে। আমি আর কোনো কথা শুনবো না। রুদ্রকে আমাকে খাবার খাওয়ানোর জন্য জোর করছে। ঠিক তখনই আগমন ঘটে কুচুটে মহিলার। এসেই মুখ বেঁকিয়ে বলে, বউ নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে? রুদ্র কাট কাট গলায় জবাব দেয়, বউ নিয়ে আদিক্ষেতা করবো না তো অন্য মেয়েদের নিয়ে আদিক্ষেতা করব? রুদ্রর কথায় মহিলাটি চুপসে গেল, কিন্তু ধুমে গেল না। মামুনিকে উদ্দেশ্য করে বলে, তোমার ছেলে তো বউ পাগল হয়ে গেছে। বউয়ের কথা উঠছে আর বসছে। কোন দিন না জানি তোমাকে বউয়ের কথা শুনে বাসা থেকে গাঁড় ধাক্কা দিয়ে বের করে দেয়। রুদ্র কিছু বলতে যাবে, তার আগে মামুনি বলে, আমি রুদ্রকে যতটা না ভরসা করি তার থেকেও বেশি রিয়াকে ভরসা করি। রিয়া আমার ছেলের বউ না, আমার মেয়ে। ওকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। ও আমাকে গাঁট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করা তো দূরে থাক, আমাকে আঘাত করার কথাও কল্পনা করতে পারে না। আমার ছেলে সুপুরুষ, কোনো কাপুরুষ না। নিজের স্ত্রীকে ভালোবাসলেই কেউ বউ পাগল হয়ে যায় না। কেটে গেছে 7 মাস। আমি আগের থেকে অনেকটা মোটা হয়ে গেছি। এই 7 মাসে আমি বেশ কয়েকবারই অসুস্থ হয়ে পড়েছি। আমার থেকেও বেশি রুদ্র অসুস্থ হয়ে পড়েছেন। মাঝে মাঝে মনে হয় আমি না, উনিই প্রেগনেন্ট। আগের থেকে অনেকটা শুকিয়ে গেছেন, চোখের নিচে কালি পড়ে গেছে। আগের থেকেই উনি আমার খেয়াল একটু বেশি রাখতেন, কিন্তু এখন অতিরিক্ত খেয়াল রাখেন। আমি উ শব্দটাও করলেও উনি অস্থির হয়ে পড়েন। ওনার এসব পাগলামো দেখে মাঝে মাঝে হাসি পায়, আবার মাঝে মাঝে খারাপ লাগে। আমি আগের মতো হাঁটাচলা করতে পারি না, পা বেশ ফুলে গেছে। আমি বারবার দরজার দিকে তাকাচ্ছি, রুদ্র আসছে কিনা তা দেখছি, কিন্তু রুদ্র তো আসার কোনো নামই নেই। আজকে রুদ্রর সাথে নিব্রও আসবে। নিব্র, রুনা আপু আর ইলান ভাইয়ের ছেলে, বয়স প্রায় 4 বছর। কিন্তু এতটুকু ছেলে যারা প্রচণ্ড গম্ভীর টাইপের, অন্য বাচ্চাদের থেকে একদম আলাদা। ইলান ভাইয়ার যেমন ওনার ছেলে একদম ওনার বিপরীত। মামুনি বলে, রুদ্র ছোটবেলায় এমন ছিলেন। নিব্র একদম রুদ্রর কার্বন কপি। কিন্তু নিব্র অন্যদের সাথে এত না মিশলেও আমাকে ছাড়া তার চলে না। প্রতিদিন একবার তাকে আমাদের বাসায় নিয়ে আসতেই হবে। রুদ্রকে একা আসতে দেখে আমি চোখ ছোট ছোট করে ওনার দিকে তাকালাম। কি ব্যাপার, আপনি একা কেন? নিব্র কোথায়? ইলান নিয়ে আসবে নিব্রকে। তুমি চুপচাপ এখানে বসে থাকো, আমি আসছি। উনি আমার কোলের উপর কয়েকটা চকলেট রেখে ওয়াশরুমে চলে গেলেন। বিছানায় পা গুটিয়ে বসলাম। বেশিক্ষণ পা ঝুলিয়ে বসে থাকতে পারি না। উনি ওয়াশরুম থেকে বের হয়ে রুম থেকে চলে গেলেন। একটু পরেই ফিরে আসলেন এক গাদা খাবার নিয়ে। এত খাবার দেখে চোখ মুখ কুঁচকে গেল। উনি খাবারের প্লেট নিয়ে আমার সামনে বসলেন। আমি ভাবলাম এখনই হয়তো উনি আমার মুখে ঠুসে খাবার ঢুকাতে শুরু করবেন, কিন্তু না, উনি আমাকে অবাক করে দিয়ে নিজেই খাওয়া শুরু করলেন। আমি হতভম্ব হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। আমি অবাক হয়ে ওনাকে প্রশ্ন করলাম, আপনি এই খাবারগুলো আমার জন্য নিয়ে আসেননি? তোমার জন্য কেন নিয়ে আসবো? তোমার তো খাওয়ার প্রয়োজন নেই। আমি খেলেই তো তোমার পেট ভরে যাবে। ওনার কথা শুনে আমার মুখটা চুপসে গেল। বেশ বুঝতে পারছি উনি আমার কথা আমাকেই ফিরিয়ে দিচ্ছেন। সকালে ওনাকে বলেছিলাম, আমার দুজন তো এক মন এক ফেট এক আত্মা টাইপ, হাজব্যান্ড ওয়াইফ। তাহলে আমার খাওয়ার কি দরকার? আপনি বেশি বেশি করে খেলেই তো আমার পেট ভরে যাবে। এতক্ষণ ক্ষুধা না লাগলো, এখন আমার খেতে ইচ্ছে করছে। উনি আর এক লোকমা মুখে দেওয়ার আগে আমি টুপ করে খেয়ে নিলাম। আমি শুয়ে আছি আর উনি আমার পায়ে তেল মালিশ করে দিচ্ছেন। নিঃসন্দেহে ব্যাপারটা অস্বস্তিকর। উনি আমার থেকে বয়সে বড় হয়ে আমার পায়ে হাত দিচ্ছেন। আমি ওনাকে শতবার বারণ করলেও উনি আমার কথা শুনতে নারাজ। ভালো করে বল, সেবা যত্ন কর। সব সিংহ পুরুষে বিয়ের পর বিড়াল পুরুষ হয়ে যায়। এই দেখ না, আমাকে আমার বউ যদি বলে উঠো তাহলে আমি উঠি, আমার বউ যদি বলে বসো তাহলে আমি বসি। রুদ্র কিছু বলল না। উনি বুঝতে পেরেছেন ইলান ভাইয়া এগুলো মজা করে বলেছেন। নিব্র দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। রুনা আপু মুচকি হাসি দিয়ে রুমে ঢুকে। ইলান ভাইয়া রুদ্রের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, ইদানিং নিব্রর জন্য তোকে আমার ভীষণ সন্দেহ হয়।
সত্যি করে বলতো, তুই আমাদের কাছ থেকে লুকিয়ে আরেকটা বিয়ে করিসনি তো? সেই বউয়ের ছেলের সাথে আমার ছেলে অদল বদল করে ফেলিসনি তো? শাট আপ ইলান। নিব্র ঠিক এরকম করে। আমি একটু ওর সাথে মজা করলেই বলবে শাট আপ বাবা, একদম তোর কার্বন কপি। এই ছেলে আমার হতেই পারে না। আমার ছেলে এত গম্ভীর কি করে হতে পারে? আমি নিব্রর দিকে তাকিয়ে বললাম, তা নিব্র সাহেব কেমন আছেন? আই এম ফাইন। বেবিটা কেমন আছে? বাবা, আমার আগে বেবির খোঁজ নেওয়া হচ্ছে? আম্মু বলেছে বেবি ভালো থাকলে তুমি ভালো থাকবে। গেম খেলবে? না। কেন? আমার এসব ভালো লাগে না। তোমার ভালো লাগে না কেন? সব বাচ্চাদেরই তো গেম ভালো লাগে। সব বাচ্চাদের গেম ভালো লাগে, কিন্তু আমি তো বাচ্চা না। মাঝখান থেকে ইলান ভাইয়া ফোড়ন কেটে বলে, তুই বাচ্চা হবি কেন? তুই তো রুদ্রর কার্বন কপি। আমারই ফাড়া কপাল, আমার ছেলে আমার থেকে এক কাঠি উপর দিয়ে যায়। ইলান ভাইয়ার কথা শুনে নিব্র বিরক্তিতে নাক মুখ কুচকে বলে, শাট আপ বাবা। 2 মাসের সময় যখন চেক আপ করিয়েছিলাম তখন ডক্টর বলেছিলেন আমার প্রেগনেন্সির বেশ কিছু কমপ্লিকেশন আছে। আজকে রুদ্র আবার চেক আপ করাতে নিয়ে গিয়েছিলেন। ডক্টর বলেছে এখন আর কোনো প্রবলেম নেই। আমার প্রেগনেন্সিও আর 4-5টা প্রেগনেন্সির মতোই। আমাকে নিয়ে রুদ্রের টেনশন বিন্দু পরিমাণও কমল না। ওনার এক কথা, ডেলিভারির পর যে পর্যন্ত উনি আমাকে আর আমাদের বেবিকে সুস্থ না দেখবেন সেই পর্যন্ত ওনার টেনশন কমবে না। রুদ্র একটা শান্ত নির্মল পরিবেশে এসে গাড়িটা দাঁড় করান। আমি পট করে ওনার কোলে উঠে বসলাম। রুদ্র আমার দিকে তাকিয়ে ব্রুনাসি জিজ্ঞেস করলেন কি? আমি ওনার গালে টাইট একটা কিস করলাম। উনি মুচকে হেসে আমার ওনার ঠোঁট ছুঁয়ে দিলেন। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকালাম। উনি আলতো হেসে বললেন, রিটার্ন গিফট। হঠাৎই আমার চোখ গেল রাস্তার ওই পাশে। রাস্তার ওই পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আমি ভীষণ অবাক হলাম। আমি ইশারায় রুদ্রকে দেখালাম। উনিও আমার মতো ভীষণ অবাক হয়েছেন। দুজনের মনে একটাই প্রশ্ন, এটা কি করে সম্ভব? নিস্তব্ধ পরিবেশ, কারো মুখে কোনো কথা নেই। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভাইয়া অভিমানে মুখ ঘুরিয়ে নিয়েছে। আমরা সবাই এখন 6 তলার একটা বিল্ডিংয়ের 5 তলায় দাঁড়িয়ে আছি। তখন আমরা রাস্তার পাশে ভাইয়াকে দেখতে পেয়েছিলাম। ভাইয়াকে বাংলাদেশে দেখে আমি আর রুদ্র দুজনেই ভীষণ অবাক হয়েছিলাম। গত 2 মাস যাবৎ ভাইয়ার সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না, কিন্তু ভাইয়াকে যে বাংলাদেশে দেখব সেটা কল্পনাও করতে পারিনি। রুদ্র ভাইয়াকে ডাক দেওয়ার আগে ভাইয়া একটা গাড়িতে উঠে পড়ে। আমরাও ভাইয়ার গাড়ি ফলো করতে শুরু করি। বাসায় ফোন করে ভাইয়ার কথা জানিয়ে দিই। আম্মু এই 2 মাস ভাইয়ার টেনশনে প্রায় অসুস্থই হয়ে পড়েছিলেন। ভাইয়ার গাড়িটা দাঁড়ায় 6 তলা বিল্ডিংয়ের সামনে। বাসার সবাই আসলে আমরা একসাথে গিয়ে ভাইয়ার ফ্ল্যাটে হামলা করি। আমি ভাইয়ার হাত টেনে ধরে বললাম, ভাইয়া, একদম আমাকে ভাইয়া বলবি না। আমি কারো ভাইয়া না। তুমি এমন করছো কেন? তাহলে আমার কেমন করা উচিত? তোর সাথে এত কিছু ঘটে গেল, সেটা জানার অধিকার কি আমার ছিল না? তুই আর রুদ্র অ্যাক্সিডেন্ট করেছিস, সেটা জানার অধিকার কি আমার ছিল না? তোর মিসক্যারেজ হলো, তুই ডিপ্রেশন হয়ে বারবার সুইসাইডের চেষ্টা করলি, সেগুলো জানার অধিকার কি আমার ছিল না? আমার বোনের সাথে এত কিছু ঘটে গেল যে আমি জানতেই পারলাম না। জানবো কি করে? আমাকে তো জানানোই হয়নি। আমার বোনের এরকম একটা ক্রাইসিসের মাঝে দিয়ে গেল, আমি ওর পাশে দাঁড়াতে পারিনি। ওর কাঁধে হাত রেখে, তোর ভাই আছে তো পাশে, এই কথাটা বলা থাক দূরে, ওকে দুটো সান্ত্বনার বাণীও শোনাতে পারিনি। এখানে আমার দোষ কোথায় ভাইয়া? তুমি আমার সাথে এমন করছো কেন? তোমাকে জানানোর মতো অবস্থায় তো আমি ছিলাম না। তখন আমি এমন একটা পরিস্থিতিতে ছিলাম যে আমার দিন দুনিয়ার কোনো খেয়ালই ছিল না। আর আমি তো এটা জানতাম না, কেউ তো আমাকে কিছু জানায়নি। হুট করে ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমার বোন এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে, কিন্তু আমার পরিবারের লোক আমাকে কিছু জানানোর প্রয়োজন বোধ করেনি। অন্য কারো কাছ থেকে খবরটা শোনার পর আমার কী অবস্থা হয়েছিল সেটা তোমরা কেউ বুঝতে পারবে না। নিজেকে অক্ষম মনে হচ্ছিল। ভাই হয়ে বোনের বিপদের পাশে দাঁড়াতে পারিনি। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছিল। আম্মু এতক্ষণ চুপ করেছিল। আম্মু অপরাধীর ন্যায় নিচু স্বরে বলল, তখন তোকে বলার মতো পরিস্থিতিতে আমরা ছিলাম না। তোকে জানানোর কথা মাথায় ছিল না। রিয়া অসুস্থ, তার উপর বাচ্চার জন্য পাগলামো করা। রুদ্র অসুস্থ ছিল, ওকে যে রুদ্র সামলাবে সে অবস্থাতেও ছিল না।
সব কিছু সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিলাম। সব কিছু ঠিক হলো তোকে একবার জানাতে চেয়েছিলাম, পরে ভাবলাম আর তো কয়েকটা মাসের ব্যাপার, তুই দেশে আসলেই তোকে সবটা বলবো। এত দূরে একা একা থাকিস, এসব কিছু জানলে তুই টেনশন করবি। তোমার কি মনে হয় আম্মু, রিয়ার খবর শোনার পরও আমি ওই দেশে পড়ে থাকতাম? 3 বছর কমপ্লিট হওয়ার আগে তুমি দেশে ফিরে আসলে তো তোমার চাকরি চলে যেত। ভাইয়া, এই চাকরিটা তো তোমার স্বপ্ন ছিল, চাকরি কি চলে যাবে? আমি নিজেই চাকরি ছেড়ে দিয়েছি। আমার বোনের থেকে আমার স্বপ্ন বড় না। যে চাকরির জন্য আমি আমার বোনের পাশে থাকতে পারিনি, সেই চাকরির দরকার নেই আমার। 2 মাস ধরে তুমি দেশে আছো, তাই না? ভাইয়া মাথা নেড়ে সম্মতি জানায়। তাহলে তুমি আমাদের সাথে দেখা করনি কেন? এই 2 মাস তুমি আমাদের সাথে যোগাযোগ করনি কেন? তোমার ব্যাপারে কোনো রকম ইনফরমেশন আমাদের কাছে ছিল না। তোমাকে নিয়ে কতটা টেনশনে আমরা দিন পার করেছি সেটা তুমি বুঝতে পারছো? পেটে হুট করে হালকা ব্যথা করছে। আমি ভাইয়াকে ছেড়ে দিয়ে সোফায় গিয়ে বসলাম। তোদের উপর ভীষণ অভিমান হয়েছিল, তাই তোদের সাথে দেখা করিনি, কিন্তু আড়াল থেকে সবার খোঁজ খবর আমি রেখেছি। পেটে ব্যথা ক্রমশ বেড়েই চলেছে। আমি ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে বসে আছি। রুদ্র আমার দিকে তাকাতেই চমকে উঠলেন। অস্থির হয়ে এসে আমার পাশে বসলেন। রিয়া, তুমি এভাবে বসে আছো কেন? তোমার খারাপ লাগছে? কোনো অসুবিধা হচ্ছে? ব্যথাটা দ্বিগুণ হারে বেড়ে গেল। আমার সহ্য ক্ষমতার বাইরে চলে গেল। আমি রুদ্রের বাহুর কাছের শার্টটা খামচে ধরে চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে রুদ্র আরও অস্থির হয়ে পড়লেন। ভাইয়া এগিয়ে এসে বলি, রিয়াকে এখনই হসপিটাল নিয়ে যেতে হবে। রুদ্র, তুমি রিয়াকে নিয়ে এসো, আমি গাড়ি বের করছি। ডেলিভারি ডেট আরও 10 দিন পর ছিল, কিন্তু আজকে লেবার পেন শুরু হয়ে যাওয়ায় আজকেই ডেলিভারি হবে। এটা নিয়ে হৃদ্র ডক্টরদের প্রশ্ন করতে করতে পাগল করে দিচ্ছেন। কেন 10 দিন আগে হবে? এরকমটা কেন হচ্ছে? 10 দিন আগে হওয়ায় কোনো সমস্যা হবে না তো? আমি এবং বেবি দুজনেই সুস্থ থাকবো তো? ব্লা ব্লা। ডক্টররা রুদ্রর প্রশ্নে রীতিমতো বিরক্ত হয়ে গেছেন। উনিও যে একজন ডক্টর সেটা ভুলে গিয়ে রুদ্র বাচ্চাদের মতো বিহেভ করছেন। কিছুক্ষণের মাঝেই আমাকে ওটিতে ঢুকানো হবে। রুদ্র আমার হাত ধরে দাঁড়িয়ে আছেন। আমি যন্ত্রণায় ছটপট করছি। রুদ্র আমাকে কি সান্ত্বনা দিবে? রুদ্র নিজেই নিজেকে সান্ত্বনা দিতে পারছে না। রুদ্র কপাল থেকে ধর করে ঘাম ঝরছে। আমি একটু জোরে চিৎকার দিলে ওনার মুখের অবস্থা ভয়ানক হয়ে যায়। যেন আমি না, উনি ব্যথা পাচ্ছেন। রুদ্র পড়ে যেতে নিলে ভাইয়া এসে ধরে ফেলে। আমাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। আর রুদ্রকে একটা ডক্টর দেখছেন। বেশি টেনশন করার ফলে আপনার প্রেশার হাই হয়ে গেছে। স্যার, ম্যাম একদম ঠিক আছেন। আপনি এত বেশি টেনশন করলে তো হবে, স্ট্রোক করবেন। আমার মেয়ে হয়েছে। রুদ্র মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি। কয়েক ঘন্টায় চেহারার কি হাল করেছেন। রুদ্রর পাগলামো দেখে সবাই হাসাহাসি করছে, কিন্তু এতে ওনার কোনো হেলদোল নেই। উনি আমাকে কাছে এসে আমার কপালে একটা চুমু এঁকে দিলেন। মেয়ের কপালে একটা চুমু দিয়ে বলেন, আমাদের মেয়ের নাম রুদ্রিতা জাহান আরশিয়া। রুদ্রিতা আয়মান আরশিয়া হলে কেমন হবে? ভাইয়া কেবিনে ঢুকতে ঢুকতে বলল, রুদ্রিতা জাহান আরশিয়াই বেস্ট। কেটে গেছে 4টা বছর। 4টা বছর কেটেছে হাসি আনন্দ আর মান অভিমানের মাঝে দিয়ে। রুদ্রের সাথে ঝগড়া হয়েছে অনেকবার। অভিমানে গান ফুলিয়ে রেখেছি। উনি আহ্লাদের সাথে আমার অভিমান ভাঙিয়েছেন। রুমে ঢুকতে একটা মনোমুগ্ধকর দৃশ্য নজরে এলো। আরশিয়া রুদ্রকে চেঞ্জ করতে সাহায্য করছে। নিজের ছোট ছোট হাত দ্বারা যতটুকু পারছে ততটুকু করছে। রুদ্রর হাত থেকে গুড়ি খুলি দিচ্ছে। আমি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটা উপভোগ করছি। আরশিয়ার বয়স এখন 4 বছর। আরশিয়া একদম রুদ্রর মতো হয়েছে। আমার আর ওর মাঝের অল্প কিছু মিল আছে। আমার ঠোঁটের নিচে তিল আছে, ওর ঠোঁটের নিচেও তিল আছে। ওর চোখ দুটোও আমার চোখের মতোই। রুদ্রিতা। নিব্রণ ডাক শুনে রুদ্রি আরশিয়া দরজার দিকে তাকায়। সবাই আরশিয়া ডাকলেও নিব্র রুদ্রিটা ডাকে। নিব্রর বয়স 8। নিব্রকে দেখে আরশিয়া ছুটে আসে। এভাবে ছুটে আসায় পড়ে যেতে নিলেই নিব্র এসে ধরে ফেলে। আরশিয়া শুধু বাপের চেহারার সাদা চামড়াটাই পেয়েছে। আর সব কিছুই আমার মতো ছটপটে আর চঞ্চল, কিন্তু প্রচণ্ড জেদি। নিব্র আরশিয়াকে ধমক দিয়ে বলে ওঠে, দেখে চলতে পারিস না? আমি না দৌড়লে তো এখনই পড়ে যেতি। নিব্র আরশিয়াকে বকতে বকতে রুম থেকে নিয়ে চলে যায়। রুদ্র আমাকে এসে পিছন থেকে জড়িয়ে ধরে ব্যালকনিতে নিয়ে আসে।
আজকে আকাশে থালার মতো চাঁদ উঠেছে। উনি আকাশের দিকে ইশারা করে বললেন, চাঁদের পরিপূর্ণ রূপ হওয়ার সময়কে কি বলে জানো? না, পূর্ণিমা তিথি। আমার জীবনেও তোমার আগমনটাও পূর্ণিমা তিথির মতো। তুমি আমার জীবনে এসে আমার জীবনটা পরিপূর্ণ করে দিয়েছ। তোমার হাতে হাত রেখে 1000টা পূর্ণিমা তিথি পার করতে চাই। থাকবে তো আমার পাশে? 1000টা পূর্ণিমা তিথি পার করতে পারবো কিনা জানি না, কিন্তু জীবনের শেষ পূর্ণিমা তিথি পর্যন্ত আপনার পাশে থাকবো। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা আজকে শেষ হয়ে গেল। গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে একটা কমেন্ট করে জানাবেন। আর যারা প্রথম পর্ব থেকে শেষ পর্যন্ত শুনেছেন তারাও একটু কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। নতুন নতুন আরও অনেক গল্প পাবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।